হ্যালো বন্ধুরা, আজকে আমি এই মজার ফিলিপাইন ড্রামাটি পার্ট 3 এক্সপ্লেন করতে যাচ্ছি। তো যারা এখনো আগে দুটি পার্ট দেখোনি, এখনই পিন কমেন্টের লিংকে গিয়ে সে দুটি আগে দেখে আসো, না হলে এই মজার ড্রামাটির কিছুই বুঝতে পারবে না। তো এই পার্টের শুরুতেই আমরা এমিকে ছটফট করতে দেখতে পাই। সে কিছুতেই চাইছিল না যে রোজেল এখন তার অফিসের দিকে যাক, কারণ অফিস রুমের অবস্থা দেখলে রোজেল একটা বড় ধাক্কা খাবে। এমির এই অদ্ভুত জোড়াজুড়ি দেখে রোজেলের মনে খটকা লাগে। সে ভাবছিল নিশ্চয়ই কোনো বড় অঘটন ঘটেছে যা এমি তার কাছ থেকে লুকাচ্ছে। তখন এমি বুদ্ধি কাটিয়ে এক আজব মিথ্যা কথা বলে। সে বলে যে অফিসে একটা মস্ত বড় ইঁদুর ঢুকেছে, আর এই কারণেই নাকি সে রোজেলকে ভেতরে দিতে চাইছে না। তবে অফিসের কথা রোজেল ভুলেই যায় যখন সে তার সামনে হুট করে কেনকে দাঁড়িয়ে থাকতে দেখে। কেনকে দেখা মাত্র রোজেল এক সেকেন্ডও দেরি না করে সোজা তার মুখে এক ঘুষি মারে। এমি তো কিছুই বুঝতে পারছিল না যে আসলে এখানে কি হচ্ছে। এমির সাথে সাথে কেনকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা, কিন্তু কেন তো ছিল এক নম্বরে গন্ডার, তার গায়ে এক চিমটিও লাগেনি। কিন্তু রোজেল কিনের কাছে জানতে চাই যে সে রোজেলের কোম্পানিতে কোন সাহসে এসেছে। ঠিক তখনই রোজেলের মনে সন্দেহ হয় যে এই কিনের কারণেই হয়তো এতক্ষণ যাবৎ এমি তাকে আটকাচ্ছিল। এই পুরো পরিস্থিতিতে এমি কি বলবে আর কিভাবে সামাল দিবে তা ভেবে সে একদমই কুল পাচ্ছিল না। রোজেল সেখান থেকে চলে যাওয়ার পর এমি আবার কিনের কাছে ক্ষমা চায়, কিন্তু কিনের কোনো হোলদোল না দেখে এবং তাকে হাসতে দেখে এমি একদম অবাক হয়ে যায়। কিনের এই অপমানের কোনো গ্লানি তার মুখে ছিল না। এমি তাকে সরি বলে নিজের ক্যাবিনে চলে যায়, কিন্তু এমি যাওয়ার পরপরই কিনের আসল রূপ দেখা যায়। সে অনেক বেশি ক্ষোভ প্রকাশ করে, কারণ এমির সামনে রোজেল তাকে চরম অপমান করেছে। এরপর দেখা যায় এমি সেই গোলাপি স্যুট পরা বডিগার্ডরা কিনকে একটা ফাঁদে ফেলে ধরে এনেছে। তাকে সোজা বিল্ডিং এ ছাদে নিয়ে আসা হয় যাতে মুখোমুখি বোঝাপড়া করা যায়। সেখানে রোজেল আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল। রোজেল তার কাছে জানতে চায় কিনের এত বড় স্পর্ধা কোথা থেকে এলো যে সে সরাসরি রোজেলের কোম্পানিতে ঢুকে পড়েছে। রোজেলের কাছে এটা ছিল সিংহের গুহায় ঢোকার শামিল। তবে এইবার কিন প্রথমবার রোজেলের সামনে একদম সত্যি কথা স্বীকার করে। সে পরিষ্কার জানিয়ে দেয় যে এমির কোনো ক্ষতি করার বিন্দুমাত্র ইচ্ছে তার নেই, তবে সে নিজের আয়ু নিজেই কমাচ্ছিল। যখন সে রোজেলকে জানায় যে এমির প্রতি নাকি তার একটা আলাদা আকর্ষণ তৈরি হচ্ছে। সত্যি বলতে এই কথা বলে সে নিজেই নিজের বিপদ ডেকে আনে। রোজেল আর নিজেকে ধরে রাখতে না পেরে তাকে আরেকটি মুখ্যম ঘুষি মারে। এমনকি রোজেল যখন তার মুখের সামনে পিস্তল তাক করে হুমকি দেয় যে এমি থেকে দূরে না থাকলে সে তাকে চিরতরে শেষ করে দিবে, তখন পর্যন্ত কিনের কোনো হোশই ফিরে না। সে পাল্টা বলে যে সে এমির পিছু কোনো মতেই ছাড়বে না। তখন রোজেল আর কথা না বাড়িয়ে সরাসরি কিনের কোমরের এক পাশে গুলি চালিয়ে দেয়, যাতে অন্তত কয়েক মাস হাসপাতালে বিছানায় পড়ে থেকে সে এমির আশেপাশে যাওয়ার কথা ভুলেই যায়। এরপর আমরা এমিকে খুব ফুরফুরে মেজাজে দেখতে পাই। সে গাড়ি থেকে নাচতে নাচতে নামছিল, কিন্তু বাড়িতে ঢোকার মুখে সে বড় ধাক্কা খায়। সে দেখে তার মা আর সারা নিজেদের ব্যাগপত্র গুছিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছে। এমি তো যথারীতি চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, তোমরা কেন চলে যাচ্ছ? তোমাদেরকে কেউ কিছু বলেছে? তখন তার মা পুরনো একটি সিটিতে আবারও ফিরে যায়। তার মা মনে করতে থাকে একদিন যখন সে একটা সুপারমার্কেটে গিয়েছিল তখন একটি অপরিচিত মহিলা তাকে অন্য একটি নামে ডেকেছিল। সমস্যা হলো সেই মহিলার দিকে তাকাতেই মায়ের প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়ে যায়, যেন তার মস্তিষ্ক ওই মহিলার সাথে জড়িয়ে থাকা কোনো পুরনো স্মৃতি মনে করতে সম্পূর্ণ অস্বীকার করছিল। সে মহিলাটি অবাক হয়ে বলছিল যে এমির মা তাকে চিনতে পারছে না কেন। ঠিক তখনই মায়ের অ্যাসিস্ট্যান্ট এসে তাকে তার নাম ধরে ডাকে। অ্যাসিস্ট্যান্টের মুখে নাম শুনে সেই অচেনা মহিলাটি আরো বেশি অবাক হয়ে যায়, কারণ সে জানতো যে এমির মার নাম হলো আলিয়া। এটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তার এই নামের পিছনে নিশ্চয় বড় কোনো রহস্য লুকিয়ে আছে। যাই হোক, সে মহিলাটি যখন পরিস্থিতি বেগতিক দেখে তখন সে ক্ষমা চেয়ে বলে যে তারই হয়তো কোনো একটা ভুল হয়েছে। আমরা আবারও বর্তমান সময়ে ফিরে আসি, যেখানে মা এখনো সে ভাবনার বিভোর হয়েছিল। সারার ডাকে অবশেষে মায়ের ঘোর কাটে। এদিকে রাত বাড়লে এমির ভীষণ খিদে পায়, তাই সে তার রুম থেকে নিচে নেমে আসে। রান্নাঘরের দিকে যাওয়ার সময় সে বাড়িতে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। তার মনে হয় বাড়িতে নিশ্চয়ই কোনো চোর ঢুকেছে, আর তার পাগলামিও দেখার মতো। সে চোর ধরার জন্য পা থেকে নিজের চটি খুলে নেয়, যেন সে চোর নয় বরং কোনো আরশোলা মারতে যাচ্ছে। সে পা টিপে টিপে রান্নাঘরে ঢোকে এবং অন্ধকারের মতো সেই চটি দিয়ে রোজেলকে কষে এক বাড়ি মারে। সে ভেবেছিল ওটা চোর। রোজেল তখন বড় বড় চোখ করে এমির দিকে তাকায় আর বলে, কি হয়েছে তোমার? তুমি আসলে একটা পাগল। সত্যি বলতে রোজেল অনেক ভালো মানুষ যে এমির এই কাণ্ড দেখার পরও তাকে বারান্দা থেকে নিচে ছুঁড়ে ফেলে দেয়নি। রোজেল এমির উপর ভীষণ অভিমান করে এবং তার সাথে একটা কথা না বলে সেখান থেকে চলে যায়। তবে এমি এতে বিন্দুমাত্র পাত্তা দেয় না, কারণ সে তো খুশিতে নাচছিল। যখন সে জানতে
পারে যে তার তৈরি করা রাতের খাবারটা রোজেল পুরোটা খেয়ে নিয়েছে। পরদিন ইউনিভার্সিটিতে মায়া এমিকে মনে করিয়ে দেয় যে পরের দিনই এমির বিয়ের 1 মাস পূর্ণ হতে চলেছে, অর্থাৎ তাদের ফার্স্ট মান্থ অ্যানিভার্সারি। মায়া তাকে পরামর্শ দেয় যে এই বিশেষ দিনটি উদযাপনের জন্য তার কিছু কেনাকাটা করা উচিত এবং এই সুযোগটা হাতছাড়া করা একদমই ঠিক হবে না। কিন্তু এমি দ্বিধায় ছিল যে রোজেলের আদৌ এইসব উদযাপনের কথা মনে আছে কিনা। মায়া, যে কিনা এমিকে সবসময় ফালতু আর আজব সব বুদ্ধি দিয়ে থাকে, সে বলে তুমি তাকে আকার ইঙ্গিতে বুঝিয়ে দিতে পারো, সে নিশ্চয়ই নিজে থেকে বুঝে যাবে। সে এমিকে বলে রোজেলের জন্য একটা হাতঘড়ি উপহার কিনতে, কিন্তু এমি এই আইডিয়া তেমন উৎসাহ পায় না, কারণ সে মায়াকে জানায় যে রোজেলের তো অলরেডি প্রচুর ঘড়ি আছে এবং সে তাকে এমন কিছু দিতে চায় যা একটু ইউনিক বা ইনোভেটিভ হবে। মায়া তখন তাকে মনে করিয়ে দেয় যে তার হাজবেন্ড তো এমনিতেই অনেক বড় লোক, তার সবকিছুই আছে। তখন এমি বলে সে রোজেলকে একটা সারপ্রাইজ দিতে চায় এবং সে নিজের হাতে খুব ভালো কোনো রান্না করে খাওয়াতে চায়। মায়া বলে এটা চমৎকার আইডিয়া, একদম আউট অফ দ্য বক্স, আর এই রান্নাটা যেন ভালোবাসা দিয়ে তৈরি খাবার হয়। তার কাছ থেকে এই কথা শুনে আমাদের নির্বোধ এমি তো ভেবে বসেছিল এটা মনে হয় কোনো নামি দামি ফুড ব্র্যান্ডের কোনো নাম। মায়া তখন তাকে হেসে বুঝিয়ে বলে যে সবগুলো কথা এমন কাটায় গন্ডায় না ধরে তার অর্থটা কি সেটা বোঝার চেষ্টা করতে। মায়ের বলার উদ্দেশ্য ছিল রান্না করার সময় মনে মনে এই ফিলিংসটা রাখা যে এই খাবারটা সে তার ভালোবাসা মানুষের জন্য তৈরি করছে। এরপর এমি যখন বাড়িতে থাকে সে রোজেলের রাগ ভাঙানোর জন্য তাকে কফি এনে দেয়, কিন্তু রোজেল এখনো এমির উপর রেগেছিল কারণ এমি তাকে কিনের জন্য নিজের অফিসে ঢুকতে দেয়নি। কিন্তু এমির মাথায় তখন অন্য চিন্তা ছিল, সে ভাবছিল রোজেল বোধহয় তার অফিসের ওই গোলাপি রঙের নতুন ডেকোরেশন দেখে রেগে আছে। আর এমির কপাল দেখুন, সে উল্টো ভেবে বসে যে রোজেল হয়তো ভাবছে কিনি এমিকে বুদ্ধি দিয়ে অফিসের ডেকোরেশন গোলাপি করিয়েছে। তাই সে খুব গর্বের সাথে রোজেলকে বুক ফুলিয়ে বলে যে এই গোলাপি ডেকোরেশন আইডিয়াটা অন্য কারণ নয়, সে নিজের বুদ্ধিতে আর একান্ত নিজস্ব প্রচেষ্টায় তৈরি করেছে। আর এমি যখন রোজেলকে এই কথাটি বলে রোজেল তখন এমন ভাবে এমির দিকে তাকায় যেন তার চোখ দিয়ে আগুনের গোলা বেরোচ্ছে, আর তাকে জিজ্ঞেস করে কি বললে তুমি আমার অফিসে কি করেছো। এমি তার দিকে তাকিয়ে বুঝতে পারে যে রোজেল আসলে অফিসে ঢোকেইনি, কারণ সে নিজেই তো তাকে বলেছিল ভেতরে বড় একটা ইঁদুর আছে। রোজেল নিজের রাগের উপর ভরসা পাচ্ছিল না যে সে কি করে বসবে, তাই সে এমিকে কড়া গলায় বলে যে সে যেন এই মুহূর্তে তার সামনে থেকে দূরে চলে যায়। আর আপনারা তো জানেনই এমি তার নাটকীয় স্বভাব নিয়ে সহজে দমে যাওয়ার পাত্রী নয়। সে তখন তার নাটক অন্য লেভেলে নিয়ে যায় আর কান্না করে বলতে থাকে আজ সেই দিনও দেখতে হলো যখন আমাকে এভাবে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। সে রোজেলকে শোনায় যে তার নিজের মাও কোনোদিন তাকে কোনো অপরাধের জন্য তাকে বাড়ি থেকে বের করে দেয়নি। তখন রোজেল তাকে স্পষ্ট করে বুঝিয়ে দেয় যে সে আসলে একটা আস্ত গাধা, কারণ সে তাকে তার নিজের রুমে যেতে বলেছে, বাড়ি থেকে বের হতে বলেনি। অথচ ম্যাডামের তখন উল্টো রাগ হয় যে রোজেল কেন তাকে গাধা বলল। এরপর সে রোজেলকে জানায় যে সে তাকে একটা বিশেষ বিষয়ে ইশারা বা ইঙ্গিত করতে এখানে এসেছে। যেহেতু রোজেলের ধৈর্যের বাঁধ ততক্ষণে পুরো ভেঙে গেছে, তাই সে বলে 3, অর্থাৎ সে এখন থেকে 3 পর্যন্ত গুনবে এবং এর মধ্যে এমিকে তার সামনে থেকে চলে যেতে হবে। কিন্তু আমাদের ওস্তাদ এমি তাকে মনে করিয়ে দেয় যে 3-এর পরে কিন্তু 4 আসে। তার মনে হয়েছিল রোজেল হয়তো গোনা ভুলে গেছে, তাই সে রোজেলকে দেখে হাসতে থাকে। রোজেল প্রচন্ড রেগে গিয়ে তাকে বলে তোমার জ্ঞান ফিরাও। তবে এমি এত কিছুর পরেও রোজেলকে না বলে থাকতে পারে না যে পরের দিনই হলো তাদের ফার্স্ট মান্থ অ্যানিভার্সারি। যার নিজের বুদ্ধি ঠিক নেই সে মনে মনে ভাবছিল সে বুঝি খুব সূক্ষ্ম ইঙ্গিত দিল, সরাসরি তো আর বলেনি। যখন সে দেখে রোজেল কোনো উত্তর দিচ্ছে না তখন সে ঝামেলা না বাড়িয়ে চটপট সেখান থেকে কেটে পড়ে। পরদিন সকালে রোজেল যখন তার অফিসে ঢোকে তখন অফিসে ওই গোলাপি রঙের বন্যা দেখে সে একটা বড় ধাক্কা খায়, কিন্তু এই পর্যায়ে তার রিয়াকশন ছিল আমারও কল্পনার বাহিরে। সেও এমির এই পাগলামি দেখে আর তার মাথার এসব ছোট ছোট বুদ্ধির কথা চিন্তা করে একদমই হেসে ওঠে। এতক্ষণে সে বুঝতে পারে কিনের ব্যাপারটা নিয়ে সে এমিকে ভুল বুঝছিল। এরপর সে সিকে নিয়ে সোজা চলে যায় একটা খেলনার দোকানে এমির জন্য গিফট কিনতে। যেহেতু রোজেল একজন লম্বা চওড়া গম্ভীর মানুষ, তাই খেলনার দোকানে ওভাবে দাঁড়িয়ে থাকাটা তার ইগোতে লাগছিল। সে সিকে বলে এই দায়িত্বটা পূরণ করতে, কিন্তু সিও তো বেশ বুদ্ধিমান। সে রোজেলকে পরামর্শ দেয় যে বইয়ের জন্য গিফট তো নিজের হাতেই কেনা উচিত, এতে ভালোবাসা আর টান প্রকাশ পায়। ঠিক এই সময় এমি এদিকে অফিসে পুরো লঙ্কা কাণ্ড ঘটিয়ে রেখেছিল। দেখে মনে হবে যে সে তার কোনো বাচ্চার জন্য জন্মদিনে তোড়ঝোড় করছে। পুরো অফিস সে বেলুন দিয়ে ভরিয়ে দিয়েছিল এবং যতটুকু সম্ভব গোলাপি রঙে রাঙিয়ে তুলেছিল। যে বডিগার্ডরা সারা জীবন বন্দুক ধরে এসেছে তারা মুখ দিয়ে ফু দিয়ে বেলুন ফুলাচ্ছিল। শুধু তাই নয়, এমি তাদের দিয়ে অফিসে একটা বিশাল বড় ব্যানার টাঙিয়েছিল যেখানে তাদের দুজনের
দুজনের ছবি রয়েছে, সেই সাথে খাবার দাবার, মিষ্টি আর এলাহি আয়োজন, সবকিছু একদম রেডি, শুধু অপেক্ষা রোজেলের আসার। ওদিকে খেলনার দোকানে রোজেলের অবস্থা দেখে সেলস গার্ল তো হেসেই পাগল হয়ে যাচ্ছিল, কারণ এত বড় একটা দাড়ি লোক এসে কিনা খুঁজছে লিলো নামের একটা পুতুল। আর সব থেকে মজার বিষয় হলো সি আবার যে কোনো হাসির বিষয় খুব তাড়াতাড়ি যোগ দেয়। তাই রোজেল রেগে গিয়ে মেয়েটিকে ধমক দিয়ে বলে যে সে যেন বেশি রসিকতা না করে চটপট পুতুলটা এনে দেয়। এরপর আমরা আবারও এমির কাছে ফিরে আসি। দুর্ভাগ্যবশত রোজেল আসতে অনেক দেরি করে ফেলে। ততক্ষণে অফিসের কর্মচারীরা উৎসবের অর্ধেক খাবার প্রায় সাবার করে দিয়েছিল। এই সুযোগে সেক্রেটারি এসে ঘোলা জলে মাছ শিকার করার চেষ্টা করে আর এমিকে বলে আমরা এবার আসি, কারণ দেখে মনে হচ্ছে রোজেল স্যার আর আসবেন না। অন্য এক কর্মচারীও এমিকে এত সুন্দর একটা পার্টি দেওয়ার জন্য ধন্যবাদ জানায় আর বলে যে তার অনেক দেরি হয়ে গেছে, তাই সেও এখন চলে যেতে চাচ্ছে। এত সব আয়োজন আর এই বিশেষ দিনটি নিয়ে এমির মনের ভেতর যত রকম ফ্যান্টাসি বা কল্পনা ছিল তার কিছু ঠিকঠাক না হওয়ায় সে ভীষণ মনমরা আর হতাশ হয়ে পড়ে। আর যখন সে বাড়ি ফিরে তার মন ভীষণ খারাপ ছিল, কিন্তু তখনই সে অবাক হয়ে দেখে যে রোজেল রুম থেকে বের হচ্ছে এবং তার হাতে এমির জন্য একটা গিফট রয়েছে। কিন্তু যেহেতু এমি ফিরতে দেরি করেছে তাই রোজেলও কিছুটা বিরক্ত ছিল। এমি তখন রোজেলের হাতের গিফটটা দেখে জিজ্ঞেস করে ওটা কি, এবং সে রোজেলকে দোষারোপ করে বলে যে তাদের ওই বিশেষ দিনটির কথা রোজেল বিন্দুমাত্র মনে রাখেনি। তখন রোজেল বিরক্ত হয়ে উত্তর দেয় কিসের দিন, কালকে এই নিয়ে কথা হবে। এই বলে সে রেগে সেখান থেকে চলে যায়। এর পরপরই এমির ফোনে একটা রিং বেজে ওঠে। মন যতই খারাপ থাকুক না কেন ফোনের ওই রিংটোনে নাচবার পারিবারিক নিয়ম তো আর ভাঙা যায় না। তবে এবার সে একা নয়, বডিগার্ডদেরও নিজের সাথে না যায়। আমরা জানতে পারি যে ফোনটি আসলে ফিলিপ করেছিল। সে এমিকে প্রস্তাব দেয় যে পরের দিন তারা একসাথে একটা নতুন রিসোর্টে ঘুরতে যাবে। এমি তো খুশিতে বাগবাগ। ফোন রাখার পর সে আনন্দে চিৎকার করে ওঠে, কারণ পরের দিন সে সমুদ্র সৈকতে ঘুরতে যেতে পারবে। কিন্তু পরের দিন ইউনিভার্সিটিতে থাকার সময় এমি হঠাৎ সি এর কাছ থেকে একটা মেসেজ পায়, যেখানে লেখা ছিল আমি জানি তুমি আজকের দিনটি নিয়ে নিশ্চয়ই খুব এক্সাইটেড। এমি বেশ অবাক হয়ে পাল্টা মেসেজ পাঠায় তুমি জানলে কি করে। যাই হোক, সি তাকে নিশ্চিত করে যে ইউনিভার্সিটি শেষ হলেই সে এমিকে নিয়ে আসবে। ঠিক তখনই ফিলিপ সেখানে গাড়ি নিয়ে হাজির হয় এবং এমিকে সাথে করে সেই নতুন রিসোর্টে নিয়ে যায়। রিসোর্টে বসে থাকার সময় এমি মনে মনে ভাবছিল আজ যদি রোজেলও তার সাথে এখানে থাকতো তবে সে আরো অনেক বেশি আনন্দ করতে পারত। সত্যি বলতে ফিলিপ কিন্তু এমির জন্য প্রচুর টাকা খরচ করে আর খুব সুন্দর একটা রোমান্টিক পরিবেশ তৈরি করেছিল। সেখানে খাবার, তরমুজ, জুস, 5 স্টার সার্ভিসের ব্যবস্থা ছিল। এমি মনে মনে ভাবছিল ফিলিপ ভবিষ্যতে একটা পারফেক্ট হাজবেন্ড হবে। তবে ভালো বিষয় হলো এমি মনে মনে ফিলিপের জন্য শুভকামনা জানায় আর ভাবে যে সে নিজেও তো তার জীবনে একজন সঠিক মানুষকে পেয়েছে। আর যেহেতু সে একজন আদর্শ স্ত্রী তাই সে মনে মনে ভাবছিল রোজেল আদৌ দুপুরে খাবার খেয়েছে কিনা। হঠাৎই সে খেয়াল করে যে সি তাকে ফোন করেছিল এবং সে রিংটা শুনতে পায়নি। সে ফিলিপকে বলে যে সি তাকে মেসেজ পাঠিয়েছে এবং বলেছে তাকে নিতে আসছে। ফিলিপ জিজ্ঞেস করে তারা কোথায় যাবে, কিন্তু এমি নিজেই কিছু জানতো না। তবে সে ফিলিপকে জানায় যে তার সাথে এখানে আসতে পেরে সে খুব খুশি। ঠিক তখনই ফিলিপের ফোনে একটা কল আসে এবং সে এমিকে বলে যে আর কিছুক্ষণের মধ্যেই তাদের বাকি বন্ধুরাও এখানে এসে তাদের সাথে যোগ দিবে। এদিকে সি তখন ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে এমির জন্য অপেক্ষা করছিল। মায়া তাকে দেখতে পেয়ে তার কাছে আসে। সি তখন মায়াকে জানায় যে সে এমিকে একটা বিশেষ জায়গায় নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছে, কারণ আজ এমির বিয়ের 1 মাস পূর্ণ হয়েছে। মায়া তখন সিকে এক মস্ত বড় ধাক্কা দিয়ে বলে তুমি তো ভাই পুরো আসমানে ভাসছো। এমির ইউনিভার্সিটি তো গতকালই হয়ে গেছে। আমি তাকে সাহায্য করেছি আর আমরা দুজনে মিলে পার্টির সব জিনিসপত্র কিনেছিলাম। এমনকি এমি রোজেলকে সারপ্রাইজ দেওয়ার জন্য অফিসে একটা বড় পার্টিও দিয়েছিল। এটা শুনে সি তো মাথায় হাত দিয়ে বসে। সে ভাবছিল রোজেল সবসময় এমন ভুলভাল কাজ কেন করে। ঠিক তখনই সারা এবং তাদের আরেক বন্ধু এসে জানায় যে ফিলিপ তাদের ফোন করেছিল এবং তারা সবাই এখন ওই নতুন রেস্টুরেন্টের দিকে যাচ্ছে, কারণ এমি আর ফিলিপ এখন ওখানেই আছে। এই কথা শুনে সি নিজের গালে নিজেই চড় মারে, কারণ সে জানতো যে এই রেস্টুরেন্টটি ঠিক সেই বাড়ির কাছেই অবস্থিত যা রোজেল নিজের জন্য কিনে রেখেছে। আমরা আবারও এমিকে দেখতে পাই। সে ফিলিপকে প্রস্তাব দেয় যে তারা দুজনে মিলে সমুদ্রের তীরে একটা স্যান্ড ক্যাসেল তৈরি করবে, কিন্তু ফিলিপ তার দিকে খুব রহস্যময় আর এক অদ্ভুত দৃষ্টিতে তাকায়। তার মনে পড়ছিল যখন তাকে এমির মাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার অর্ডার দেওয়া হয়েছিল। এমি যখন খেয়াল করে যে ফিলিপ অন্য এক ভাবনায় মগ্ন আছে সে তাকে ডাক দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত ফিলিপের নিজের নাম ধরে ডাকার বদলে এমির মুখ দিয়ে ভুল করে বেরিয়ে আসে রোজেল। ফিলিপ তখন তাকে মনে করিয়ে দেয় যে তার নাম রোজেল না ফিলিপ। এরপর তারা যখন সৈকত ধরে কিছুটা হেঁটে যাচ্ছিল তখন তাদের চোখে সমুদ্রের ঠিক সামনেই তৈরি একটা চমৎকার সুন্দর বাড়ি পড়ে। এমি ফিলিপকে অনুরোধ করে যেন তারা বাড়ির
বাড়ির একটু কাছে গিয়ে ওটা বাইরে থেকে ঘুরে দেখে, কিন্তু আসল বিপদ তো তখন ঘটে যখন এমি সে বাড়ির ভিতর স্বয়ং রোজেলকে দেখতে পায়। আর যা দেখে মনে হচ্ছিল যে রোজেল আসলে এমির জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছিল, কারণ সে পুরো বাড়িটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিল। আর আমাদের এমি তো এক নম্বরের বোকা, সে দূর থেকে রোজেলকে দেখে চিৎকার করে ডাকতে থাকে এবং সাথে করে ফিলিপকে রোজেলের দিকে নিয়ে যায়। অথচ তার খুব ভালো করে জানা ছিল যে ফিলিপের সাথে রোজেলের একটা ঝামেলা চলছে, তাই তার এমনটা করা মোটেও উচিত হয়নি। সে রোজেলকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? রোজেল প্রচন্ড রেগে গিয়ে তখনই উত্তর দেয়, তুমি এখনই রুমের ভেতরে যাও। এমি তো বুঝতেই পারছিল না যে সে আসলে কি ভুল করেছে, কিন্তু রুমের ভিতরে ঢোকা মাত্র এমির সব রাগ এক নিমিষে উড়ে যায়, কারণ বাড়িটা বাইরে থেকে যত সুন্দর লাগছিল ভেতর থেকে ছিল তার চেয়েও হাজার গুণ বেশি চমৎকার। আর তার উপর পুরো বাড়িটা সাজানো ছিল এমির প্রিয় গোলাপি রঙে। ওদিকে বাইরে ফিলিপ মাত্র কথা বলা শুরু করতে যাবে, অমনি রোজেল একটা কষিয়ে তাকে ঘুষি মেরে দেয়। সে তখন ফিলিপকে ধরে বেধম মারধর করতে শুরু করে দেয় আর তার দিকে পিস্তল তাক করে হুমকি দেয়। ঠিক এই সময় এমি রুম থেকে বেরিয়ে আসে, আর এই দৃশ্য দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। এমি দেখে ফিলিপের চেহারা একদম বদলে গেছে, মার খেয়ে তার পুরো মুখটা কালশিটে পড়ে গেছে। ফিলিপ তখন নিজেকে সামনে নিয়ে এমিকে মিথ্যে বলে যে সে আসলে মাটিতে পিছলে পড়ে গেছে। ঠিক সেই মুহূর্তে যখন এমি ফার্স্ট এইড বক্স নেওয়ার জন্য ভেতরে যায়, তখন তারা দুইজন আবারও নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেয়। বাপরে বাপ, এমির এই চরম বোকামি আর নেওয়াই যাচ্ছিল না। সে একটুও খেয়াল করেনি যে তারা দুজন আসলে একে অপরকে মারছিল। এমি যতবারই বক্সটা খুঁজতে ভেতরে যাচ্ছিল আর জায়গাটা খুঁজে পাচ্ছিল না, ততবারই ওরা দুইজন বাইরে একে অপরকে কড়াকড়ি ঘুষি মারছিল। এমি যখন বক্স দিয়ে বাইরে আসে, ঠিক সেই মুহূর্তে ফিলিপ রোজেলকে একটা জোরদার ঘুষি মারে। এটা দেখে এমি খুব রেগে গিয়ে ফিলিপকে জিজ্ঞেস করে, তুমি আমার হাজবেন্ডের গায়ে হাত দেওয়ার সাহস কোথা থেকে পেলে? তখন ফিলিপ পরিস্থিতি সামাল দিতে বলে যে তারা আসলে চড়থাপ্পড় বা কোনো সিরিয়াস মারামারি করছিল না, তারা তো শুধু রক পেপার সিজার খেলছিল। আর আমাদের মহিষী এমির অবস্থা, সে ওই আজব কথা অনায়াসে বিশ্বাসও করে নেয়। এরপর সে রোজেলকে নিয়ে রুমের ভেতর চলে যায়। তবে রুমের ভেতর ঢোকার পর রোজেল একটা বেশ মিষ্টি কাজ করে। এমি যখন তাকে সিগারেট ধরাতে দেখে বলে যে তুমি যতবার একটা করে সিগারেট ফুঁকবে তোমার জীবন থেকে 5 মিনিট করে কমে যাবে। রোজেল লক্ষ্মী ছেলের মতো এমির কথা শুনে সাথে সাথে সিগারেটটা ফেলে দেয়। এরপর এমি যত্ন করে রোজেলের মুখের ক্ষতগুলোতে ওষুধ লাগিয়ে দিতে থাকে এবং তাকে বকা দিয়ে বলে, রক পেপার সিজারের মতো এমন একটা বিপজ্জনক খেলা কেউ কি খেলে? সে রোজেলকে জিজ্ঞেস করে পুরো বাড়িটা কেন গোলাপি রঙের আর এখানে এত পুতুল কেন রাখা হয়েছে। সে আরো বলে যে সে মনে মনে খুব খুশি হয়েছে এটা জেনে যে রোজেলও কিনা গোলাপি রং পছন্দ করে। অথচ এই বোকামের মাথায় একবারের জন্য এটা এলো না যে এত আয়োজন আর খরচপাতি তার নিজের জন্যই করা হয়েছিল। রোজেল যখন তাকে উত্তর দেয়, এই পুরো বাড়িটা আসলে তোমার জন্য আমার তরফ থেকে একটি উপহার, তখন এমি নিজের কানকে বিশ্বাসই করতে পারছিল না। সে ভাবতেই পারছিল না যে রোজেল তাকে এতটা ভালোবাসে যে তার জন্য তার প্রিয় রঙের এত সুন্দর একটা বাড়ি কিনে উপহার দিয়েছে। এরপর রোজেল যখন তাকে আজকে তারিখটা জিজ্ঞেস করে, তখন এমি প্রতিটা কথায় জোর দিয়ে বেশ অভিমানের সুরে বলে, গতকাল ছিল 13ই মার্চ। সে মনে মনে খুব চটে ছিল, কারণ রোজেল তাদের ফার্স্ট মান্থ অ্যানিভার্সারি কথা একদম ভুলেই গিয়েছিল। যাই হোক, এমি এবার ভাবে যা গেছে গেছে, ভালোটুকু নিয়েই খুশি থাকা উচিত। সে পুরো বাড়িটা ঘুরে দেখার জন্য উঠে পড়ে। নিজের নতুন বাড়ি দেখে তার ভেতরে আনন্দ আর উচ্ছ্বাস ছিল সত্যিই দেখার মতো। সে খুশিতে লাফাচ্ছিল আর হাততালি দিচ্ছিল। যেহেতু এমি স্বভাবগতভাবে খুব হাসি খুশি আর ফুরফুরে মেজাজের একটা মেয়ে, তাই সে রোজেলকেও ধীরে ধীরে কিছুটা তার মতোই বানিয়ে ফেলছিল। রোজেলও এমির সাথে সমুদ্রের বালিতে বসে খেলা করতে শুরু করে, আর তাদের দুইজনকে একসাথে দেখতে অনেক বেশি কিউট লাগছিল। সমুদ্রে জলে সাঁতার কাটার সময় এমি একটু ইয়ার্কি মেরে বলে, বাঁচাও আমি ডুবে যাচ্ছি। আর রোজেলও কোনো কিছু না ভেবেই পাগলের মতো তাকে বাঁচাতে জলের দিকে দৌড়ে যায়। কিন্তু মুশকিল হলো সে খেয়ালই করেনি যে সমুদ্রের জল এমির পায়ের গোড়ালি পর্যন্তও ছিল না। এরপর রোজেল এমির সে ভেঙে যাওয়া ক্যাসেলের বদলে বালি দিয়ে আরো একটি সুন্দর ক্যাসেল বানিয়ে দেয়, আর সেখানে বালির উপর লিখে দেয় হ্যাপি বিউটিফুল হানিমুন। এটা দেখে এমি বুঝতে পারে যে রোজেল আসলে তাদের এই বিশেষ দিনটির কথা ভোলেনি। সে মনে মনে সব মনে রেখেছিল, যদিও সে মনে মনে খুব খুশি হয়েছিল। তাই সে বালির উপর একটা শব্দ লিখে দেয়, সেটা ছিল দেরি করেছ, কারণ তার খুব ইচ্ছে ছিল রোজেল যেন ঠিক সেই দিনই তার সাথে সেলিব্রেট করে, যেদিন সে নিজের অফিসে এত কষ্ট করে পার্টির আয়োজন করেছিল। ঠিক তখনই সি একটা দারুণ বড়লোকি কাজ করে বসে। সে এমির বাকি বন্ধুদেরকেও সেখানে নিয়ে আসে, শুধুমাত্র ফিলিপকে ছাড়া। এমি যখন তার সব বন্ধুদের দিকে গর্ব করে বলছিল যে জানো এই স্যান্ড ক্যাসেলটা কিন্তু আমার রোজেল তৈরি করেছে, এই কথা শুনে তো রোজেল একদম লজ্জায় লাল হয়ে কেঁচো হয়ে যাচ্ছিল। আর আমাদের অপদার্থ সি তো হাসির কোনো সুযোগ হাতছাড়া করে না। রোজেলকে বালি দিয়ে খেলতে দেখে হাসতে হাসতে একদম গড়া
গড়াগড়ি খাচ্ছিল। রোজেল তার দিকে এমন ভাবে তাকায় যা দেখে মনে হচ্ছিল সে বুঝি সির মুখটা ধরে সোজা সমুদ্রের বালির ভেতর গুজে দিবে। সি আবার কাজের বেলায় বেশ বুদ্ধিমান। সে একটু আড়ালে গিয়ে রোজেলের সাথে একা কথা বলে আর তাকে জানায় যে এমি তোমার জন্য অফিসে একটা বড় সারপ্রাইজ পার্টির আয়োজন করেছিল, যেখানে সে প্রচুর টাকা খরচ করেছিল। সি এর এই কথা শুনে রোজেল এক গভীর ভাবনায় ডুবে যায় আর মনে মনে বলতে থাকে, আহারে বেচারি মেয়েটা। তখন সি নিজের মনে বিড়বিড় করে বলে, আসছে আমাদের প্রেমিক পুরুষটা। যাই হোক, আসল কথা হলো রোজেল সিকে জানায় যে ফিলিপকে মোটেও তার সুবিধার মনে হচ্ছে না এবং সে নিশ্চিত যে এই ফিলিপের পিছনে নিশ্চয়ই কোনো বড়সড় রহস্য আছে। সে সিকে জোর দিয়ে বলে, আমি খুব ভালো করেই জানি এমি নিজে থেকে কখনোই ফিলিপকে রেস্টুরেন্টে আসার জন্য অনুরোধ করেনি। তখন সি তাকে বুঝিয়ে বলে যে ফিলিপকে নিয়ে এতটা চিন্তা করার কোনো বিষয় নেই, কারণ ফিলিপ আর এমি একদম ছোটবেলা থেকে একে অপরের খুব ভালো বন্ধু। তার উপর এমি ফিলিপকে পুরোপুরি নিজের ভাইয়ের মতোই মনে করে। কিন্তু রোজেল কোনোভাবে এই আইডিয়াটা মেনে নিতে পারছিল না যে কোনো পরপুরুষ তার স্ত্রী এত কাছাকাছি থাকবে। সিও আর বেশি একটা কথা বাড়ায় না, কারণ সে জানতো যে রোজেল হাজবেন্ড হিসেবে একদম ঠিকই ভাবছে। এরপর আমরা দেখতে পাই রোজেল এমিকে খুশি করার জন্য নিজের রান্নাঘরে ঢুকে পড়েছে এবং নিজের হাতে তার জন্য সুস্বাদু সব খাবার রান্না করছে। এমি যখন তাকে কৌতূহলবশত জিজ্ঞেস করে, আচ্ছা তুমি যখন বাইরে ফিলিপের সাথে ছিলে তখন তোমার হাতে বন্দুক কেন ছিল? এই আকস্মিক প্রশ্নে রোজেল কিছুটা ঘাবড়ে যায় আর অসাবধানবশত সবজি কাটার ছুরি দিয়ে নিজের হাতটাই কেটে ফেলে। এমি যখন তার হাত কাটার পর প্রচন্ড ভয় পেয়ে যায় আর ছটফট করতে থাকে, তখন রোজেল স্পষ্ট বুঝতে পারে যে এমি তাকে কতটা মন থেকে ভালোবাসে আর তার জন্য কতটা পরোয়া করে। এমির এই ভালোবাসা দেখে রোজেলের মনটা খুশিতে ভরে যায়, বিশেষ করে যখন এমি খুব যত্ন করে তার ক্ষতস্থানে ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছিল। এর পরের দৃশ্যে আমরা আবারও সিকে দেখতে পাই। দুর্ভাগ্যবশত সি আবেগে বসে মায়ের কাছে একটা বড় সত্যি ফাঁস করে দেয়। সে বলে যে সে এবং রোজেল দুজনেই আসলে আন্ডারওয়ার্ল্ড মাফিয়ার সাথে জড়িত। শুধু তাই না, মায়া যখন এই কথা শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না, তখন সি তাকে আরো বড় একটা ধাক্কা দেয় আর জানায় রোজেল কিন্তু কোনো সাধারণ মাফিয়া নয়, সে হলো এই মাফিয়া গ্যাংয়ের আসল গডফাদার। সি মায়াকে বলে যে সে এই সত্যটা আজ মায়াকে এই কারণেই জানাচ্ছে কারণ তারা দুজনে খুব ভালো বন্ধু। আর এত বড় একটা সত্য মায়ের কাছ থেকে লুকিয়ে রাখায় সি নিজের ভিতর খুব গিল্টি ফিল করছিল। এই ভয়ঙ্কর সত্য শোনার পর মায়ের মাথায় প্রথম চিন্তা আসে এমির কথা। সে সিকে জিজ্ঞেস করে, তার মানে কি এমির জীবনও এখন মস্ত বড় বিপদের মুখে দাঁড়িয়ে আছে? সি তখন স্বীকার করে যে হ্যাঁ, সত্যি বলতে আমি নিজেও জানি না কি হতে চলেছে, কারণ অন্য মাফিয়া গ্যাংগুলোর সাথে আমাদের শত্রুতাও ঝামেলা চলছে। মায়া যখন জানতে পারে যে এমি তার স্বামীর এই আসল রূপের কথা বিন্দুমাত্র জানে না, তখন সে খুব কষ্ট পায়। যেহেতু মায়া মন থেকে তার বান্ধবীর সেফটির কথা ভাবছিল, তাই সে সিকে স্পষ্ট জানিয়ে দেয় যে এমিকে এই সত্যটা এখনই আমার জানাতে হবে। কিন্তু সি মায়ের হাত ধরে অনুরোধ করে যেন সে এখনই এমন কিছু না করে এবং এই পুরো বিষয়টা যেন রোজেলের উপরই ছেড়ে দেয়, কারণ রোজেল নিজে সঠিক সময়ে এমিকে সবকিছু বুঝিয়ে বলবে। সি তখন মায়াকে জিজ্ঞেস করে, আচ্ছা এমি যদি হুট করে এই সত্যটা জানতে পারে তবে তার প্রতিক্রিয়া কেমন হতে পারে? মায়া তাকে বোঝায় যে এমির রিয়াকশন যেমনই হোক না কেন, তার কাছে সব থেকে বড় বিষয় হলো তার প্রিয় বান্ধবী যেন কোনো অন্ধকারের ভেতর না থাকে। সি তখন মায়াকে আশ্বস্ত করে বলে, তুমি একদম নিশ্চিত থাকো, রোজেল যতদিন বেঁচে থাকবে এমির গায়ে একটা আঁচড়ও লাগবে না। মায়াও তখন মনে মনে এই সত্যটা স্বীকার করে আর সিকে বলে যে আজ বিচে রোজেলের কাণ্ড কারখানা দেখে সে নিশ্চিত হয়ে গেছে যে রোজেল এমিকে কতটা ভালোবাসে। বিদায় নেওয়ার আগে সি মায়াকে আবারও অনুরোধ করে যেন সে এই সিক্রেট কথাটি অন্য কারো কাছে না বলে। দৃশ্য আবারও রোজেল আর এমির কাছে ফিরে আসে। রোজেল এমির জন্য পুরো ঘর মোমবাতি আর আলো দিয়ে এক চমৎকার রোমান্টিক পরিবেশ তৈরি করে রেখেছিল। এমি রোজেলের এই রাজকীয় আয়োজন দেখে পুরো মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিল। ঘরের প্রতিটি কোণায় সাজসজ্জা তার মন কেড়ে নিয়েছিল। তার খুশি দ্বিগুণ হয়ে যায় যখন রোজেল তাকে জানায় যে এই পুরো আয়োজন আর ডেকোরেশন সে অন্য কারো সাহায্য ছাড়াই সম্পূর্ণ নিজের হাতে করেছে। এমনকি টেবিলে রাখা সেই খাবারগুলো নাকি রোজেল নিজেই রান্না করেছে। সে চেয়েছিল তাদের এই বিশেষ দিনটির প্রতিটি ছোটখাটো জিনিস যেন একান্তই তার নিজের হাতে ছোঁয়ায় তৈরি হয়। কিন্তু মুশকিল হলো টেবিলের এক কোণায় রাখা একটা ডিশের চেহারা দেখতে কেমন যেন অদ্ভুত আর অখাদ্য লাগছিল। তাই আমি চট করে বুদ্ধি খাটিয়ে বলে, আমার পেট তো পুরো ভরা আছে, আমি আর কিছুই খেতে পারবো না। কিন্তু রোজেল তো নাছোড়বান্দা, সে এমিকে জোর দিয়ে বলে যে তাকে খেতেই হবে। সে বলে, তুমি যদি এই মুহূর্তে এই প্লেটের খাবার মুখে না তুলো তবে আমি এই পুরো বাড়িটা ভেঙে তোমার মাথার উপর ফেলে দিব। রোজেলের এই রূপ দেখে এমি চট করে নিজের কথা ঘুরিয়ে নিয়ে হেসে বলে, আরে জাহাপানা, আমি তো আপনার সাথে শুধু একটু ইয়ার্কি করছিলাম। সে মনে মনে ভাবছিল রোজেল লোকটা মুখে যতই রাগ দেখাক না কেন আসলে কিন্তু তার মনটা অনেক নরম। তবে এমি তখনও তার বোকামি দেখাতে
ছাড়েনি। সে রোজেলকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার কি আসলে আমাদের এই ফার্স্ট মান্থ অ্যানিভার্সারির কথা মনে ছিল না? রোজেল তখন পকেট থেকে একটি সুন্দর বক্স বের করে আর এমির হাতে দেয়, যার ভিতর একটা চমৎকার গলার চেইন ছিল। এমি বক্সটা হাতে নিয়ে মনে মনে বলে, বাহ, আমার প্রশ্নের কোনো উত্তর তো দিলই না, উল্টো এখন নিজের এই আবর্জনার বাক্সটাও আমার হাতে দিয়ে পরিষ্কার করাতে চাইছে। রোজেলে তখন এমির এই হাবভাব দেখে বিরক্তি প্রকাশ করে আর বলে যে সে যেন কষ্ট করে বক্সটা অন্তত একবারের জন্য হলেও খুলে দেখে। বক্সটা খুলতে ভেতরে ওই সুন্দর চেইনটি দেখে এমি খুশিতে আত্মহারা হয়ে যায়। অবশ্য এমিও রোজেলের জন্য একটা গিফট এনেছিল। সে রোজেলকে একটি চাবির রিং উপহার দেয়, যার উপর এমির সেই প্রিয় পুতুলটা ছবি খোদাই করা ছিল। রোজেল এমির দেওয়া উপহারটি হাতে নিয়ে তার প্রতি এমির ভালোবাসা বুঝতে পেরে অনেক বেশি খুশি হয়ে যায়। আর এভাবেই শেষ হয়ে যায় এই পর্বটি। এই পর্বের শুরুতেই দেখা যায় এমি ঘুমিয়ে পড়েছিল আর রোজেল এমির দেওয়া সেই ছোট উপহারটির দিকে তাকিয়ে গভীর ভাবনায় ডুবেছিল। উপহারটা খুব সাধারণ একটা মেডালিয়ন হলেও রোজেলের কাছে ওটাই ছিল পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস। যেহেতু রোজেল খুব ভালো করেই জানে যে এমির মাথায় সবসময় ছিটগ্রস্ত চিন্তা ঘুরে, তাই সে এমিকে ঘুম থেকে জাগিয়ে তার আসল সারপ্রাইজ গিফটটি দেখায়। কারণ রোজেল জানতো যে এই বড় বাড়ি আর অন্য কোনো দামি উপহার এমিকে ততটা খুশি করতে পারবে না যতটা খুশি সে তার প্রিয় খেলনা বা পুতুলটি সামনে পেলে হবে। পুতুলটি দেখা মাত্র এমি চোখ থেকে ঘুম পুরো উধাও হয়ে যায়। সে এক নিমিষে চনমনে হয়ে ওঠে। রোজেল যখন তাকে একটু একা ছাড়ে, এমি তখন নিজেকে ওই পুতুলের জায়গায় কল্পনা করে মনে মনে গাড়ি চালানোর হর্ন বাজাতে শুরু করে দেয়। এরপরে সে যখন ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, রোজেল তার দিকে তাকিয়ে পুরোনো একটা ফ্ল্যাশব্যাকে ফিরে যায়। তার মনে পড়েছিল যখন সে এমিকে জিজ্ঞেস করেছিল, তুমি কি জানো মাফিয়ার আসলে কি করে? এমি তখন খুব সহজ সরল ভাবে বুঝিয়ে বলেছিল যে মাফিয়ারা হলো এমন কিছু মানুষ যাদের বুকে কোনো হৃদয় বা দয়ামায়া বলতে কিছু নেই। মোট কথা, এমি চোখে মাফিয়ারা হলো প্রচন্ড নিষ্ঠুর মানুষ, যারা নিজেদের স্বার্থে সামনে আসা যে কোনো মানুষকে নিঃসংকোচে শেষ করে দিতে পারে। বর্তমান দৃশ্যে ফিরে রোজেল এমির মুখের দিকে তাকিয়ে একটা বড় দুশ্চিন্তায় ডুবে যায় যে যেদিন এমি তার এই মাফিয়া পরিচয় আসল সত্যটা জানতে পারবে সেদিন আসলে কি ঘটবে। তবে গাড়ি করে ইউনিভার্সিটি ফেরার পথে এমি যখন খেয়াল করে যে রোজেল তার দেওয়া সেই চাবির রিং বা মেডেলিয়ানটি নিজের গাড়িতে ঝুলিয়ে রেখেছে, তখন সে খুশিতে আত্মহারা হয়ে যায়। সে মনে মনে ভাবে যে তার দেওয়া গিফট রোজেলের এত পছন্দ হবে তা তো সে ভাবতেই পারেনি। সে ঠিক করে নেয় পরের বার সে রোজেলকে আরো একটা মেডেলিয়ান উপহার দিবে। এরপর সে তার চিরপরিচিত কাল্পনিক দুনিয়া হারিয়ে গিয়ে ভাবতে থাকে তাদের যখন সেকেন্ড মান্থ অ্যানিভার্সারি আসবে তখন সে রোজেলকে একটা সুন্দর গোলাপি রঙের চশমা উপহার দিবে। আর কল্পনায় রোজেল সেই গোলাপি চশমা পেয়ে এতটাই খুশি হবে যে সে ওটা চোখে গলিয়ে এমির সামনে একের পর এক পোজ দিয়ে ছবি তুলবে। নিজের এই আজব কল্পনার কথা ভেবে সে বাস্তবেও খিলখিল করে হাসতে শুরু করে। রোজেল যখন দেখে এমি একাই হাসিতে পুরো গড়িয়ে পড়েছে তখন সে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আমাকেও বলো, আমিও একটু একসাথে হাসি। তখন এমি নিজের মনের ওই হাসির কাণ্ডটা লুকিয়ে চট করে বানিয়ে অন্য একটা গল্প বলে দেয়। এরপর রোজেল তাকে একটা সারপ্রাইজ দিয়ে বলে যে আজ ইউনিভার্সিটি ক্লাস শেষ হওয়ার পর তারা দুইজন একসাথে সিনেমা দেখতে যাবে। এমি তো এই কথা শুনে খুশিতে নাচতে শুরু করে দেয়। রোজেলও এমিকে এত খুশি দেখে মনে মনে খুব শান্তি পাচ্ছিল, কিন্তু তখনই এমন একটা ঘটনা ঘটে যা তার পুরো মেজাজ তিতা করে দেয়। সে রিয়ার ভিউ মিররে দেখতে পায় যে শত্রু গ্যাংয়ের দুটো বাইক বেশ কিছুক্ষণ ধরে তাদের গাড়ির পিছু নিয়েছে। দেখা মাত্র রোজেলের মুখের চেহারা পুরো গম্ভীর হয়ে যায়। এমি যখন তার মুখ শুকিয়ে যাওয়ার কারণ জিজ্ঞেস করে, রোজেল তখন এমিকে কোনোভাবে ভয় দেখাতে চাইছিল না, তাই সে পরিস্থিতি সামাল দিয়ে বলে, আরে কিছু না, আসলে রাস্তাটা বড্ড বোরিং তো তাই এমন লাগছে। কিন্তু এমির মাথায় বুদ্ধি কম হলেও এই আজব কথাটা তার একদমই হজম হয় না। সে রোজেলকে আবারও জিজ্ঞেস করে যে সে সত্যি ঠিক আছে কিনা। রোজেল তখন সর্বোচ্চ চেষ্টা করে এমিকে আশ্বস্ত করতে আর এমির মন অন্যদিকে ঘোরাতে সে গাড়িতে একটা গান চালিয়ে দেয় আর নিজে পিছনে ওই দুটো বাইকের দিকে কড়া নজর রাখে। একবার ভেবে দেখুন, রোজেল এদিকে জীবন মরণের এক চরম ঝুঁকিতে আছে আর আমাদের এমি গাড়ির সিটে বসে মনের আনন্দে নাচানাচি আর হরেক রকম অ্যাকশন পোজে ব্যস্ত। যাই হোক, রোজেল যেখানে এমির সুরক্ষার কথা ভেবে ভেতরে ভেতরে প্রচন্ড দুশ্চিন্তা করছিল, সেখানে এমি কোনো কিছু পরোয়া না করে হুবহু কোনো কার্টুন চরিত্রের মতো গাড়িতে নাচছিল। কিন্তু যখন রোজেল দেখে যে পিছনের বাইক দুটো খুব বিপজ্জনকভাবে তাদের গাড়ির একদম কাছে চলে এসেছে, তখন সে আর ঝুঁকি না নিয়ে এমিকে ঝটপট সিটের নিচে মাথা নিচু করে লুকিয়ে পড়তে বলে। এরপর সে নিজে একাই কোনো বীর সিংহের মতো গাড়ি থেকে নেমে ওই মাফিয়াদের মুখোমুখি হয়। সে নিজের পিস্তল বের করে তাদের উপর ব্যাক টু ব্যাক গুলি চালাতে শুরু করে এবং একাই তাদের বাইক থেকে মাটিতে ফেলে দেয়। সে মাটিতে পড়ে যাওয়া এক গুন্ডার কলার চেপে ধরে জিজ্ঞেস
করতে যাবে যে তাদের এখানে কে পাঠিয়েছে, ঠিক তখনই অন্য পাশ থেকে আসা একটি আকস্মিক গুলি সরাসরি রোজেলের কোমরের একপাশে লেগে যায়। স্বাভাবিকভাবে রোজেল প্রচন্ড যন্ত্রণায় ছটফট করতে শুরু করে আর এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। যে শুটারটি রোজেলকে গুলি করেছিল সে ভেবেছিল রোজেলকে খতম করে সে বুঝি এই যুদ্ধটা জয় করে ফেলেছে আর খুব সহজেই তার চ্যাপ্টারটাও ক্লোজ করে দিয়েছে। কিন্তু পরক্ষণে এক মারাত্মক গুলি এসে সোজা ওই শুটারের পিঠে বেঁধে যায়। একদম ঠিক সময় সেখানে সি এসে হাজির হয়। সি ঝটপট মাটিতে পড়ে থাকা রোজেলকে টেনে তোলে, তাকে বলে যে সে যেন নিজের জখমের পরোয়া না করে তখনই গাড়িতে গিয়ে এমির খোঁজ নেয় আর তার সাথে থাকে। আর বাইরের এই দুটো গুন্ডাকে তারা নিজেদের মতো করে সাইজ করে নিবে। সি কে করার নির্দেশ দিয়ে যায় এই দুই গুন্ডাকে যেন মেরে না ফেলা হয়, বরং তাদের চিকিৎসা করিয়ে বাঁচিয়ে রাখা হয়, কারণ সে এদের মুখ থেকে আসল সত্যটা জানতে চায়। রোজেল যখন কোনো মতে কষ্ট করে গাড়িতে ফিরে আসে সে দেখে এমি তখনও সিটের নিচে আইসোলেশনে বসে মনের আনন্দে নাচছে। রোজেল এদিকে যন্ত্রণায় প্রায় শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু সে এমির সামনে নিজের কষ্টের কথা বিন্দুমাত্র প্রকাশ করতে চাইছিল না। আর এমির কপাল দেখুন, সে আসলেই তো কিছুই টের পায় না। উল্টো সে রোজেলকে তাড়া দিয়ে বলে, প্লিজ গাড়িটা একটু জোরে চালাও, আমার ইউনিভার্সিটিতে দেরি হয়ে যাচ্ছে। রোজেল গাড়ি চালানো শুরু করলেও তার পুরো মুখ যন্ত্রণায় নীল হয়ে যাচ্ছিল। এবার এমি কিছুটা খটকা পেয়ে জিজ্ঞেস করে যে তার কোনো কষ্ট হচ্ছে কিনা। রোজেল নিজের সবটুকু শক্তি দিয়ে তাকে আশ্বস্ত করে বলে যে সে ঠিক আছে। রোজেল কোনো মতে গাড়ি চালিয়ে তাকে ইউনিভার্সিটির সামনে পৌঁছে দেয়, কিন্তু এমি গাড়ি থেকে নামার সময় রোজেলকে এমন আশঙ্কাজনক অবস্থায় একা ফেলে যেতে মন থেকে একদমই সায় দিতে পারছিল না। সে জোর করে গাড়িতে বসে থাকে আর বলে যে রোজেলের কি হয়েছে তা না জেনে সে এক পাও নড়বে না। তখনই সে রোজেলের জখম হওয়া জায়গার দিকে তাকায় আর দেখে সেখান থেকে গড়গড় করে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখা মাত্রই এমি পায়ের নিচ থেকে মাটি সরে যায় এবং সে কান্নায় ভেঙে পড়ে। সে প্রচন্ড আতঙ্কিত হয়ে কাপড় দিয়ে রোজেলের ক্ষতস্থানটা শক্ত করে বেঁধে দেয় আর আশেপাশে চিৎকার করে সাহায্য চাইতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই সময়ে আশেপাশে এমন কেউ ছিল না যে তাকে সাহায্য করতে এগিয়ে আসবে। তখন এমি এক সাহসী সিদ্ধান্ত নেয়, সে নিজে ড্রাইভিং সিটে চলে আসে ড্রাইভিং করে রোজেলকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এখানে সমস্যা হলো এই মেয়েটি আদৌ ঠিকঠাক গাড়ি চালাতে পারে না, বড়জোর কোনো মতে টেনে টুনে গাড়ি একটু সরাতে পারে। পুরো রাস্তা জুড়ে সে কান্নায় ভেঙে পড়ছিল আর অনবরত রোজেলের সাথে কথা বলার চেষ্টা করছিল যাতে রোজেল কোনোভাবে চোখ বন্ধ না করে এবং জ্ঞান হারিয়ে না ফেলে। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রোজেল আস্তে আস্তে নিজের জ্ঞান হারাতে শুরু করে। এমি তখন হন্য হয়ে কান্না করে বলতে থাকে, রোজেল দয়া করে চোখ খোলো, আমাকে এইভাবে একা ফেলে যেও না, আমার সাথে কথা বলো। ঠিক তখনই যন্ত্রণার ঘোরে ওই অবস্থায় রোজেলের মুখ দিয়ে বিড়বিড় করে একটা কথা বেরিয়ে আসে, আমি তোমাকে খুব ভালোবাসি এমি। এমির বুক তখন ভয়ে আর আতঙ্কে দূর দূর করে কাঁপছিল। সে চিৎকার করে বলতে থাকে যেন রোজেল কোনোভাবেই চোখ বন্ধ না করে। এর পরের দৃশ্যে আমরা ফিলিপকে দেখতে পাই। ফিলিপ তখন স্যান্ড্রা আর রোজেলের সাথে একটা গোপন মিটিং এ বসেছিল। ফিলিপকে দেখা মাত্রই তারা দুজনে জিজ্ঞেস করে, তো আপনি কি আমাদের এই অপরাধের দুনিয়া থেকে রিজাইন নিতে এসেছেন নাকি আমাদের দেওয়া অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করবেন? যেহেতু ফিলিপের মাথায় এমির প্রতি অনেক বেশি রাগ আর ক্ষোভ চেপেছিল এবং সে মনে মনে অপরাধের এই অন্ধকার জগৎটাকে ভালোবেসে ফেলেছিল, তাই সে স্যান্ড্রার কাছে জানতে চায় তাদের প্রথম টার্গেটটা কে। স্যান্ড্রা তখন তার হাতে একটি ফাইল তুলে দেয় যেখানে তাদের প্রথম টার্গেটের সব ডিটেলস সেখানে লেখা ছিল। সে ফিলিপকে সতর্ক করে বলে যে তার হাতে মাত্র 2 সপ্তাহ সময় আছে আর তাকে আগামী 6 সপ্তাহের মধ্যে এই 3টি টার্গেটকে দুনিয়া থেকে পুরোপুরি পরিষ্কার করে দিতে হবে। ফিলিপ তখন ফাইলে চোখ বুলিয়ে কিছুটা ইতস্তত হয়ে জিজ্ঞেস করে, তাদের দেওয়া এই 3 নম্বর টার্গেট অর্থাৎ এমির মাকে মারাটা কি আসলে খুব জরুরি? এই কথা শুনে স্যান্ড্রা তাকে মাফিয়াদের নিয়ম মনে করিয়ে দেয় আর বলে যে, শুনো ফিলিপ, আমাদের কাজ করার প্রথম এবং প্রধান নিয়ম হলো কাজের মধ্যে কোনো পাল্টা প্রশ্ন করা যাবে না। যদি এই লাইনে টিকে থাকতে চাও তবে এটাই করতে হবে। ফিলিপ যখন রুম থেকে বেরিয়ে যেতে যাবে স্যান্ড্রা তাকে পিছন থেকে ডেকে তার হাতে একটা রিভলভার ধরিয়ে দেয়। এরপর আমরা হাসপাতালের দৃশ্য দেখতে পাই যেখানে রোজেলকে ভর্তি করা হয়েছিল। সৌভাগ্যবশত রোজেলের অবস্থা কিছুটা আশঙ্কামুক্ত ছিল। এমির মনে রোজেলের প্রতি যে কতটা গভীর ভালোবাসা ছিল তা এটা দেখে প্রমাণ হয়ে যায়। সে এক মুহূর্তের জন্য রোজেলের হাত ছাড়ছিল না এবং তার বেডের পাশে ঠাই বসেছিল। সি তখন এসে এমিকে বুঝিয়ে বলে যে সকাল থেকে সে তো কিছুই খায়নি, তাই তার এখন কিছু খেয়ে নেওয়া উচিত। সে একটু হেসে এমিকে ভয় দেখিয়ে বলে, তুমি যদি এখন না খাও আর রোজেল যদি জ্ঞান ফিরে জানতে পারে যে আমি তোমাকে না খাইয়ে রেখেছি তবে সে সুস্থ হয়ে আগে আমার হাড়গোড় আস্ত ভাঙবে। কিন্তু এমি তো তখন অন্য দুনিয়ায় ছিল। সি এর কোনো কথাই যেন তার কানে ঢুকছিল না। সত্যি বলতে সিও মনে মনে বেশ খুশি হচ্ছিল রোজেলের প্রতি তার এতটা মায়া দেখে। ঠিক তখনই সারা, মায়া এবং তাদের ইউনিভার্সিটির আরেক বন্ধু হাসপাতালে আসে তাদের দুজনের খোঁজ নিতে। সারা এমির জন্য বাড়ি থেকে খাবার রান্না করে নিয়ে এসেছিল,
কিন্তু এমির মুখে তখন কোনো খাবারের রুচিই ছিল না। সে সারাকে জানিয়ে দেয় যে যতক্ষণ না রোজেল পুরোপুরি সুস্থ হয়ে চোখ খুলবে ততক্ষণ সে এক ফোঁটা জলও মুখে নিবে না। কিন্তু সারাও তো নাছোড়বান্দা, সে এমিকে জোর করে বলে যে এই অবস্থায় তাকে অন্তত অল্প কিছু হলেও খেতে হবে। এরপর তারা সবাই এমিকে জিজ্ঞেস করতে থাকে যে আসলে রাস্তায় রোজেলের সাথে কি ঘটেছিল, সে কিভাবে এতটা জখম হলো। কিন্তু এমি তখন এই প্রশ্নের কোনো উত্তর দিতে চাইছিল না, কারণ তার সেই চিরপরিচিত বোকামির জন্য সে মনে মনে ভয় পাচ্ছিল যে সবাইকে যদি সে বলে দেয় যে সে নিজেই একা একা গাড়ি চালিয়ে রোজেলকে হাসপাতালে নিয়ে এসেছে তবে তারা কি ভাববে। এদিকে তাকে ওভাবে চুপচাপ বসে থাকতে দেখে মায়া সারার দিকে তাকিয়ে ইশারা করে বলে যে এমিকে একটু একা থাকতে দিতে, কারণ শক পাওয়ার পর সে বেশ নার্ভাস হয়ে গেছে। এই সুযোগে মায়া এমিকে একটু আড়ালে এসে কথা বলার জন্য ডাকে। আমাদের মাথার ছিটগ্রস্ত এমি তখন পাল্টা উত্তর দেয়, কেন, আমরা তো এখানে একটা প্রাইভেট কেবিনেই বসে আছি, এখানে কথা বলতে সমস্যা কি। মায়া তখন তাকে বুঝিয়ে বলে যে সে আসলে তাদের দুজনকে একটু একান্তে কথা বলতে বলছে, কারণ আমরা তো জানি এমির সাথে যে কোনো আলোচনা করতে গেলে কথার একদম আক্ষরিক অর্থ ধরেই করতে হয়। এরপর আমরা দেখতে পাই মায়া এমিকে জিজ্ঞেস করে যে সে কি জানে তার আর তার বয়ফ্রেন্ডের ব্রেকআপ কেন হয়েছিল। এমি এর পিছনের আসল কারণটি জানতো না, তাই সে মায়ের মুখে সেটা শুনে ধাক্কা খায় যখন সে জানতে পারে যে মায়া তার বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়েছিল, কারণ সে জানতে পেরেছিল যে তার বয়ফ্রেন্ড আসলে একটা মাফিয়া গ্যাং এর সাথে যুক্ত। যেখানে সব থেকে মজার বিষয় হলো এমি উল্টো মায়াকে তার এই সিদ্ধান্তের জন্য সাধুবাদ জানায় আর তাকে উৎসাহ দিয়ে বলে তুমি একদম ঠিক কাজ করেছো, এই দুনিয়ায় মাফিয়ারা হলো সব থেকে জঘন্য আর নিকৃষ্টতম মানুষ। কিন্তু মায়া এমির এই ভুল ধারণা ভাঙাতে তাকে আলতো করে বুঝিয়ে বলে যে তার বয়ফ্রেন্ড এমি যেভাবে ভাবছে ততটাও খারাপ না। মূলত মায়া এমিকে আসল সত্যটা জানানোর আগে তাকে মানসিকভাবে একটু প্রস্তুত করার চেষ্টা করছিল, যাতে রোজেলের সত্যটা জানতে পারলে সে সহ্য করতে পারে। মায়া তাকে বলে যে মাফিয়াদের দলে থাকা সব মানুষই কিন্তু নিজের ইচ্ছায় এই অপরাধের অন্ধকার পথে পা বাড়ায় না, তাদের মধ্যে অনেকেই বাধ্য হয়ে এই লাইনে আসে। মায়া তাকে আরো জানায় যে তার বয়ফ্রেন্ড মাফিয়া হওয়া সত্ত্বেও তার সাথে সম্পর্ক রাখতে মায়ার নিজের কোনো আপত্তি ছিল না। তাদের ব্রেকআপের সব থেকে বড় কারণ ছিল যে ছেলেটি নিজে মায়াকে ছেড়ে চলে গিয়েছিল। মায়ের এই কথা শুনে এমি মনে মনে একটু গম্ভীর হয়ে যায়। সে তখন মায়াকে জিজ্ঞেস করে, আচ্ছা মায়া, আমি যদি কোনোদিন হুট করে জানতে পারি যে রোজেলও একজন মাফিয়া লিডার তবে আমার কি রিয়াকশন হবে? আসলে আমি তা নিজেও জানি না। মায়া তখন মনে মনে কিছুটা ইতস্তত করে এমিকে জিজ্ঞেস করে সে কি সত্যি রোজেলকে নিজের মন থেকে ভালোবাসে নাকি শুধু একজন স্বামী হিসেবেই তাকে মেনে নিয়েছে। আমাদের বোকা মেয়ে এমি তখন বেডে শুয়ে থাকা রোজেলের নিষ্পাপ মুখের দিকে উভাবে তাকিয়ে নিজের মনকে প্রশ্ন করতে থাকে যে সে কি সত্যি রোজেলকে ভালোবেসে ফেলেছে। পরদিন সকালে হাসপাতালে এসে এমি একটা বড় ধাক্কা খায় যখন সে দেখে ফিওনা রোজেলের বেডের পাশে একদম ঘেঁষে বসে আছে। এমি তখন খুব স্বাভাবিকভাবেই ফিওনাকে জিজ্ঞেস করে আপনি কে, কিন্তু ফিওনা সুযোগ পেয়ে ঘোলা জলে মাছ শিকার করতে এমিকে পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখে বলে, ওহ, আমি তো ভেবেছিলাম তুমি বুঝি এই হাসপাতালের কোনো আয়া বা সুইপার। শুধু তাই না, এরপর ফিওনা এমিকে হুকুম দিয়ে বলে যাও তো বাথরুমটা একটু সাফ করে দিয়ে এসো। ফিওনার এই অপমানজনক কথা শুনে এমি মনে মনে নিজের সাথে কথা বলতে শুরু করে দেয়। সে কিছুতেই এই মেয়েটিকে তার হাজবেন্ডের কাছাকাছি ঘেঁষতে দেবে না আর তার এইসব সস্তা চালবাজিও এখানে খাটতে দিবে না। সে মনে মনে ঠিক করে যে সে একজন আদর্শ স্ত্রীর সমস্ত নিয়মাবলী কঠোরভাবে মেনে চলবে এবং রোজেলকে এই ধরনের উড়নচণ্ডী মেয়েদের হাত থেকে দূরে রাখবে। সে একা একা ভাবতে থাকে কিভাবে এই ফিওনার চ্যাপ্টার ক্লোজ করা যায়। সে নিজের কাল্পনিক দুনিয়া হারিয়ে গিয়ে ভাবতে থাকে সে ফিওনার সাথে একটা বড় ঝগড়া বাঁধিয়ে দিয়েছে এবং তাকে এক নম্বরের বিয়াদব মেয়ে বলে গালমন্দ করছে। তারপর সে ফিওনার চুল ধরে টেনে তার মাথাটা সোজা পানির ভিতর চুবিয়ে দিচ্ছে। এমি তো আরো ভাবে সে কি তাকে পানিতে চুবাবে নাকি তার গায়ে পানি ঢেলে দিবে, কারণ বাইরে এখন বেশ গরম পড়েছে আর এভাবেই এমি নিজের অপমানের সঠিক প্রতিশোধ নিতে পারবে। শুধু তাই না, তার কল্পনায় রোজেল বিছানা থেকে উঠে দাঁড়িয়ে এমিকে হাততালি দিয়ে বলবে, সাবাস এমি, তুমি সত্যি দারুণ কাজ করেছো আর আমার মন জয় করে নিয়েছো। তবে বাস্তবে কিন্তু এমন কিছুই ঘটে না। এমি চরম ধৈর্য, স্থিরতা আর শান্ত মেজাজে ফিওনার মুখোমুখি হয়। সে ফিওনার বসার জায়গায় একদম কাছে নিজের কফির কাপটি সশব্দে নামিয়ে রাখে। ফিওনা যখন তাকে রেগে জিজ্ঞেস করে তুমি এটা কি ধরনের অভদ্রতা করলে, এমি তখন শান্ত গলায় বলে এটা একটা বর্ডার লাইন, এটা আমার আর আমার হাজবেন্ডের মাঝখানে দূরত্ব আর আমি কখনোই চাইবো না যে আপনি কোনোদিন এই সীমারেখা পার করার চেষ্টা করুন। ফিওনা যখন দেখে যে এমি মোটেও সহজপাত্রী নয় এবং পরিস্থিতি বেশ গম্ভীর, তখন সে নিজের রূপ বদলে মিষ্টি হেসে আলাপ জমানোর চেষ্টা করে আর বলে, ও তুমি নিশ্চয় এমি, আমি ফিওনা। এরপর সে কথার ভেতর বিষ মিশিয়ে এমিকে শোনানোর জন্য বলে, জানো এমি, রোজেল যখন আমার সাথে হাওয়াইতে ছিল তখন সে কথায় কথায় শুধু আমার নামই মুখে আনতো। যখন সে আমার সাথে
গিয়েছিল এই কথাটির উপর একটু বেশি জোর দেয়, কিন্তু আমাদের এমি এবার বেশ ঠান্ডা মাথায় তাকে পাল্টা জবাব দেয় আর ফিওনাকে ধন্যবাদ জানিয়ে বলে, আমার হাজবেন্ড যখন একা একা বিদেশে সফরে গিয়েছিল তখন তার খেয়াল রাখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তখনই ফিওনা এমিকে আরো বেশি ছোট করার জন্য বলতে থাকে যে সে মনে করে তার নিজের সাথে এমি চরিত্রের অনেক মিল রয়েছে আর সেই কারণে হয়তো রোজেল এমির সাথে সম্পর্কে জড়িয়েছে। সে এমিকে এই কথাটি এমন ভাবে শোনানোর চেষ্টা করছিল যেন রোজেল এমিকে ভালোবেসে বিয়ে করেনি, বরং এমির মধ্যে ফিওনার ছায়া দেখতে পেয়ে সে তাকে নিজের জীবনে এনেছে। ফিওনা আসলে একটা ইলিউশনের মধ্যে বাস করছিল, কিন্তু আমাদের এমি তাকে উপর নিচ ভালো করে দেখে মুখের উপর কড়া জবাব দেয় আর বলে, আই এম সরি, কিন্তু আমার তো নিজের কাছে এমনটা মোটেও মনে হয় না। এটা শুনে ফিওনা তাচ্ছিল্য করে বলে, তুমি তো রোজেলকে মোটেও 1 মাস ধরে চেনো। সে এমিকে শোনায় যে সে নিজে যখন ইউনিভার্সিটিতে পড়তো তখন থেকে রোজেলের সাথে তার গভীর প্রেমের সম্পর্ক ছিল। অর্থাৎ সে এমিকে বোঝাতে চাইছিল যে রোজেলের জীবনের সবকিছু সে জানে এবং রোজেল তার চেয়ে বেশি এই দুনিয়ায় অন্য কাউকে ভালোবাসতে পারবে না। যখন ফিওনা দেখে যে সে এমির মনে কিছুটা সংশয় ও দুশ্চিন্তা তৈরি করতে পেরেছে তখন সে বিদায় নেওয়ার অজুহাতে বলে, ঠিক আছে আমি এখন আসছি। সে এমিকে আরো একটি খোঁচা মেরে বলে, আমি তোমার উপর আর বেশি মানসিক চাপ দিতে চাই না, আজকের জন্য এতটুকুই যথেষ্ট। কিন্তু রুমের দরজা পর্যন্ত গিয়ে সে হঠাৎ নিজের সিদ্ধান্ত বদলে আবার ফিরে আসে আর বলে, না আমার মনে হয় আমার এখানেই থেকে যাওয়া উচিত যাতে আমি আমার ভালোবাসার মানুষের যত্ন নিতে পারি। কিন্তু এমি তাকে তখনই মুখের উপর সাফ জানিয়ে দেয় যে একজন হাজবেন্ডের দেখভাল করার প্রথম এবং প্রধান অধিকার হলো তার নিজের ওয়াইফের, তার কোনো এক্স গার্লফ্রেন্ডের না। এমির এই কড়া জবাব শুনে ফিওনা রাগে নিজের দাঁত কিরমির করতে থাকে, কিন্তু সে এতটাই নির্লজ্জ ছিল যে সে সেখান থেকে এক পাও নড়তে চায় না এবং ওখানে আঠার মতো আটকে থাকে। এমি বুঝতে পারছিল না যে এই একগুঁয়ে মেয়েটাকে কিভাবে ঘর থেকে তাড়ানো যায়। ফিওনা ঘর থেকে বের হওয়ার আগে শেষবারের মতো এমিকে বুক ঠুকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় আর বলে, আমি রোজেলকে মন থেকে ভালোবাসি আর আমার এই ফিলিংস বা ভালোবাসা তার প্রতি সারা জীবন একই রকম থাকবে। এর পরের দৃশ্যে আমরা রোজেল আর স্যান্ড্রাকে দেখতে পাই, তারা দুজনে একসাথে বসে এমন একজন নিরপরাধ মানুষকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ছক কষছিল যার কোনো বিন্দুমাত্র দোষ ছিল না। ঠিক তখনই কেন এবং তার সঙ্গী সেখানে এসে হাজির হয় আর সেন্ড্রাদের উপর অনেক বেশি ক্ষোভ ঝাড়তে থাকে। তারা বলে, তোমরা হাওয়াইতে নিজেদের লোক পাঠিয়ে বড় ভুল করেছো, সেখানে ফিওনা মারাত্মকভাবে জখম হয়েছে, অথচ সে আমাদের এই মিশনে টার্গেটই ছিল না। এটা শুনে স্যান্ড্রা আর রোচেল প্রচন্ড রেগে গিয়ে তখনই কেন্দির দিকে পিস্তল তাক করে ধরে আর বলে, তোমরা কি পাগল হয়েছো, 1 সেকেন্ডে তোমাদের শেষ করে দিব। যদিও মেয়েদের এই পাগলামি দেখে ছেলেদের কিছু যায় আসে না, আসল কথা হলো মেয়েরা কেনকে দোষ দিচ্ছিল যে ও যখন এমির কোম্পানিতে গিয়েছিল তখন সে কেনই বা এমিকে শেষ করেনি। কেন তো আর বলতে পারছিল না যে সে এমির প্রেমে পড়েছে, তাই সে বাহানা দেয় যে লাস্ট টাইম যখন ও কোম্পানিতে গিয়েছিল রোজেল তাকে ধরে ফেলেছিল আর ও কিছুই করতে পারেনি। এদিকে এমি বেচারি না ঘুমানোর কারণে ওর চুল তো পুরো উস্কো খুস্কো হয়ে গিয়েছিল, চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছিল আর সে জাস্ট চোখটা একটু লেগে আসলে আবারও জেগে উঠছিল। সে টেরও পায়নি যে রোজেল অলরেডি জ্ঞান ফিরে পেয়েছে এবং সে এমিকে না জাগিয়ে নিজে বিছানা থেকে উঠার চেষ্টা করছিল, কিন্তু শরীর দুর্বল থাকায় রোজেল পড়ে যায়। তখনই এমি ভয় পেয়ে উঠে তাকে ধরে, কারণ সে তার প্রতি একটা দায়িত্ববোধ ফিল করছিল। এমি সরি বলে যে ও ঘুমিয়ে পড়েছিল আর তার খেয়াল রাখতে পারেনি। এমি যখন কিউট করে রোজেলকে বকে যে কেন সে তাকে না ডেকে একা উঠতে গেল, তখন রোজেল বলে সে জানে এমি তার জন্য কত কষ্ট করেছে, তাই সে নিজেই তার জন্য ব্রেকফাস্ট বানাতে যাচ্ছিল। আসলে রোজেল ভেবেছিল সে মাত্র কয়েক ঘন্টা অজ্ঞান ছিল। ঠিক তখনই এমি খুব কষ্ট পেয়ে বলে, কয়েক ঘন্টা কি, বলো কয়েক দিন। আর তখনই একটা ফ্ল্যাশব্যাকে দেখানো হয় রোজেল যখন ইনজার্ড হয়েছিল তখন এমি কতটা ভয় পেয়ে গিয়েছিল। এমি তখন ভাবছিল হয়তো সে যে কোনো মুহূর্তে রোজেলকে হারিয়ে ফেলতে পারে। এবার প্রেজেন্টে এসে রোজেল হাসে, কারণ ও শিওর হয়ে গেছে যে এমি তাকে কতটা ভালোবাসে, তাই সে এমিকে ধন্যবাদ জানায়। বেচারা এমি চোখ দিয়ে জাস্ট পানি পড়তে বাকি ছিল। সে বলে সে সব কষ্ট সহ্য করতে রাজি আছে, কিন্তু রোজেলকে সে কোনো মতে হারাতে পারবে না। রোজেলও তাকে প্রমিস করে সে কোনোদিনও এমিকে ছেড়ে যাবে না যদি না এমি নিজে থেকে তাকে যেতে বলে। এরপর সে এমি চেহারা দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তোমার এই হাল কেন হয়েছে? তখন এমি বলে ও আসলে একই সাথে মেলাটোনিন আর ক্যাফেইন দুইটাই খেয়ে ফেলেছে। মেলাটোনিন হলো ঘুমের ওষুধ আর ক্যাফেইন হলো যেটা কফিতে থাকে, অর্থাৎ ঘুম তাড়ানোর ওষুধ। আর এই ডেঞ্জারাস কম্বিনেশনের কারণে এমির ব্রেনের ভিতর ঘুম আর অনিদ্রা দুজন মিলে যেন শিফট বদল করছিল। এমি চিৎকার করে বলে, তোমার তো আরো আগে জ্ঞান ফেরা উচিত ছিল, এতক্ষণ কেন ঘুমালে? কিন্তু রোজেল ওর ওই চেহারা দেখে নিজের হাসি চেপে রাখতে পারছিল না। তারপর সে এমিকে
আয়নায় নিজেকে দেখতে বলে। আয়নায় নিজের চেহারা দেখে এমি পুরো শকড হয়ে যায় আর নিজেকে একটা ভূতের সাথে তুলনা করতে থাকে। রোজেল যেহেতু এখন ভালো আছে তাই এমি ঠিক করে ও ঝটপট একটা শাওয়ার নিয়ে ওর জামা কাপড় চেঞ্জ করে নিবে। ওর এই অবস্থা দেখে রোজেল হাসতে হাসতে একদম শেষ। এরপর আমরা ফিওনাকে দেখি, যে একদমই শান্ত হয়ে বসার পাত্রী ছিল না। ও সোজা রোজেলের অফিসে গিয়ে ওর চেয়ারে বসে পড়ে। এমি পুরো অফিসটাকে যে পিঙ্ক কালার দিয়ে সাজিয়েছিল সেটা দেখে ফিওনার মুখটা পুরো তিতকুটে হয়ে যায়। তখনই সেক্রেটারি রুমে ঢুকে জিজ্ঞেস করে সে কে আর এভাবে বসের অফিসে কেন ঘুরে বেড়াচ্ছে, যেন অফিসটা ওর বাপের সম্পত্তি। তখন ফিওনা জবাব দেয় যে রোজেল সুস্থ না হওয়া পর্যন্ত এই কোম্পানির দায়িত্ব ওই সামলাবে। ওর কথা শুনে সেক্রেটারি ব্রেন পুরো হ্যাং হয়ে যায়, বিশেষ করে যখন ফিওনা বলে ও এই অফিসের সব আবর্জনা পরিষ্কার করে ফেলবে, মানে এমি যা যা জিনিস দিয়ে অফিস সাজিয়েছিল সেগুলো সবকিছু সে ফেলে দিবে। এমনকি ও এমির একটা খেলনাও ফ্লোরে ছুঁড়ে ফেলে দেয়। সেক্রেটারি ওর দিকে ওভাবে তাকিয়ে আছে দেখে ও বলে ও নিজে রোজেলের সাথে কথা বলে নিবে, তাই টেনশন করার কিছু নেই। তখন সেক্রেটারি বুঝিয়ে বলে যে রোজেলের পারমিশন ছাড়া এখানে কিছুই চেঞ্জ করা যাবে না। কিন্তু ফিওনা এখানে একটা মিথ্যা কথা বলে দেয়। ও বলে রোজেলের সাথে ওর অলরেডি সব কথা হয়ে গেছে, আর ও যখনই অফিস নতুন করে সাজানোর কথা বলেছে রোজেল নাকি সাথে সাথে রাজি হয়ে গেছে। ওদিকে আমাদের রোজেল কিন্তু এখন একদম সুস্থ হয়ে হসপিটাল থেকে ডিসচার্জও নিয়ে নেয়। রোজেল তার বডিগার্ডদের উপর প্রচন্ড রেগে যায়, কারণ সে জানতে পারে যে তার অনুপস্থিতিতে এমি নাকি তার গাড়ি ড্রাইভ করেছিল। অথচ সে কড়া ভাষায় একবার তাদেরকে বারণ করে দিয়েছিল যে এমি যাতে কোনোভাবে গাড়ির স্টিয়ারিং পর্যন্ত হাত না দেয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই রোজেল তার পিছু নেওয়া সেই দুটা গুন্ডাকে হুমকি দিচ্ছে। রোজেল বলে তাদের পিছনে কে আছে সেটা যদি তারা না বলে তাহলে সে তাদের খতম করে দিবে, কিন্তু গুন্ডা দুটো মুখ খুলতেই চাচ্ছিল না। তখন রোজেল তাদের বলে তাদের ভাগ্য ভালো যে তারা এমি ধারে কাছেও ঘেঁষেনি, নয়তো সে তাদের মেরে ফেলতে এক সেকেন্ডও ভাবতো না। সে আবারও তাদের জিজ্ঞেস করে তাদের পিছনে কে আছে। তখন একটা গুন্ডা নিজের জীবনে মায়া ত্যাগ করে বলে যে রোজেলের বাবার কারণেই নাকি এক সময় ওদের পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে গিয়েছিল। সে আরো বলে রোজেল যদি আজ তাদের মেরেও ফেলে তবুও তার বইয়ের লাইফ কিন্তু শেষ। মাফিয়া গ্যাং এর বড় লিডার ইয়াজি রোজেলের কোনো আপন মানুষকে জ্যান্ত ছাড়বে না, তার সব কাছের মানুষকে সে মেরে ফেলবে। যেহেতু গুন্ডাগুলো নিজে থেকে মরতে যাচ্ছিল তাই রোজেল ঠান্ডা মাথায় ওদের সেখানেই খতম করে দেয়। এত কিছু করার পরও রোজেল একদম আরামসে বসে ড্রিঙ্ক করতে থাকে, যেন কিছুই হয়নি। এদিকে এমি তখনও ভাবছিল ফিওনার বলা সেই কথাগুলো, যখন ফিওনা বলেছিল সে এখনো রোজেলকে ভালোবাসে আর ভালোবেসেই যাবে। এমি নিজের কাছে স্বীকার করে যে তার প্রচন্ড জ্যালাসি হচ্ছে, বিশেষ করে ফিওনার ওই ওভার কনফিডেন্স দেখে। যখন সে বলেছিল সেই নাকি শেষমেশ বিজয়ী হবে, নিজের বোন ভালো করতে সে রোজেলকে একটা সারপ্রাইজ দেওয়ার সিদ্ধান্ত নেয় আর তার পছন্দের সব খাবার রেডি করে ফেলে। রোজেল যখন বাড়ি ফিরে সে দেখে এমি নিজে এত ক্লান্ত থাকা সত্ত্বেও তার জন্য রান্না করেছে, তাই সে তাকে থ্যাঙ্কস জানায় আর বলে এমি তার লাইফে আসায় সে সত্যিই খুব হ্যাপি। এর পরে পর্বে শুরুতে আমরা দেখতে পাই এমি আর রোজেল একসাথে বসে খাচ্ছিল। তখন এমি রোজেলকে জিজ্ঞেস করে সে আর ফিওনা কি আসলে খুব ভালো ফ্রেন্ড। হঠাৎ করে ফিওনার নাম শুনতেই রোজেল একদম হকচকিয়ে যায়। তখন এমি তাকে জানায় যে ফিওনা হসপিটালে এসে এমিকে বলেছিল যে তাদের ফ্রেন্ডশিপ নাকি এখনো আগের মতোই আছে। এটা শুনে তো রোজেল একদমই অবাক হয়ে যায়। সে বলে ফিওনা আবার কবে আমেরিকা ছেড়ে এখানে আসলো আর তার হসপিটালে আসারই বা কি দরকার ছিল। সে এমির কাছে জানতে চায় ফিওনা ওকে কোনো বাজে কথা বলেছে কিনা, কিন্তু এমি কোনো ঝামেলা বাড়াতে চায়নি, তাই সে বানিয়ে বলে না না ও তো খুব ভালো একটা মেয়ে, সে উল্টো আমাকে বলেছে তোমার খেয়াল রাখতে। রোজেল তখন খুব ইন্টারেস্ট নিয়ে জিজ্ঞেস করে তা তুমি তাকে তোমার হাজবেন্ডের খেয়াল রাখতে দিবে। এমি এক সেকেন্ডও না ভেবে সাথে সাথে বলে দেয় না একদমই না। তার এই পজিটিভ উত্তর শুনে রোজেল মনে মনে খুব খুশি হয়। সে বুঝতে পারে যে মেয়েটা তাকে নিয়ে বেশ জেলাস। এদিকে তার এই জেলাসির কথা মনে করে আমাদের এমি নিজেই নিজের মনে ফ্ল্যাশব্যাকে গিয়ে ফিল করে যে সে আসলে রোজেলকে ভালোবেসে ফেলেছে। তার মনে আর কোনো কনফিউশন নেই। পরের দিন সকালে এমি যখন রোজেলের হাত ধরে টানে এমি হঠাৎ নোটিস করে যে রোজেল তার দেওয়া সেই লকেটটা এখনো নিজের হাতে ক্যারি করছে। এটা দেখে এমি এক মুহূর্তের জন্য জাস্ট থমকে যায়, কিন্তু ঠিক পরের মুহূর্তেই তার মনে একটা ভয় কাজ করতে শুরু করে আর সে জিজ্ঞেস করে তুমি কি গ্যারান্টি দিতে পারো যে আগের মতো অ্যাক্সিডেন্ট আর হবে না, কারণ যেদিন তোমার উপর অ্যাটাক হলো সেদিনও তো এই লকেটটা তোমার সাথেই ছিল। রোজেল তখন তাকে কোনো মিথ্যা আশা না দিয়ে একদম যেটা বাস্তব সেটাই বলে। সে বলে ফিউচারে কি হবে সেটার গ্যারান্টি সে দিতে পারবে না, তবে তার শেষ রক্তবিন্দু দিয়ে সে এমিকে প্রোটেক্ট করবে। তার এই কথা শুনে এমির মনে কিছুটা
সেফটি ফিল হয় আর সে বুঝতে পারে যে রোজেল ছাড়া তার লাইফের কোনো দাম নেই। এর পরের দৃশ্যে আমরা অফিসে মিটিং রুম দেখতে পাই, যেখানে ম্যানেজারদের কাণ্ড কারখানা দেখে মনে হচ্ছিল তারা সবাই এমির কাছ থেকে বাদরামি শিখেছে। কেউ হয়তো নিজের কলিগকে নিয়ে মশকরা করছে, তো অন্য কেউ নিজেরাই নিজেদের মধ্যে খেলায় ব্যস্ত। রোজেল আর এমি রুমে ঢুকতেই রোজেল সেখানকার ফাইন্যান্স ম্যামের উপর প্রচন্ড রেগে যায় আর জিজ্ঞেস করে সে এখনো এই অফিসে কি করছে। রোজেল তাকে সাফ জানিয়ে দেয় যে সে যেন তার মুখ এখানে আর না দেখায়। সে মেয়েটি তো পুরোই অবাক হয়ে যায়, সে বুঝতেই পারছিল না সে কি অন্যায় করেছে। সে উল্টো রোজেলকে আইন দেখিয়ে বলে কোনো স্ট্রং প্রমাণ ছাড়া কোম্পানি কোনো ডিরেক্টরকে এভাবে টার্মিনেট করতে পারে না। এমি রোজেলকে এতটা হাইপার হতে দেখে তার হেলথের কথা চিন্তা করে আর তাকে শান্ত হতে বলে। সে বলে এই ম্যাটারটা সে নিজেই হ্যান্ডেল করবে। এমি তখন সেই ম্যামকে স্ট্রিক্ট বলে দেয় যে তাদের কাছে তার চুরির সব প্রমাণ আছে এবং সে ভালো মানুষের মতো তাকে সত্যিটা স্বীকার করতে বলে যে সেই কোম্পানি থেকে 100 মিলিয়ন পেসো গায়েব করেছে। এই কথা শুনে যেন সেই মহিলার মাথায় 100টা ভূত চেপে বসে আর সে রাগে চেঁচাতে থাকে। আর ঠিক এমন সময়ে আমাদের সেই আপদ ফিওনা রুমে ঢুকে আর এই বিষয়ে নাক গলায়। সে ওই মহিলাটি সাইড নিয়ে বলে সে তো একদমই ঠিক বলছে। ফিওনা সবার সামনে এমিকে আনপ্রফেশনাল বলে অপমান করার চেষ্টা করে। রোজেল তো বুঝতেই পারছিল না যে এই অলক্ষী মেয়েটা আবার মিটিং রুমে কেন ঢুকেছে, কিন্তু আমাদের এমিও কিন্তু কম না, সে তার কথায় একদমই পাত্তাই দেয় না। সে ফিওনা সহ মিটিং রুমের সবাইকে বুক ফুলিয়ে মনে করিয়ে দেয় যে সে এই কোম্পানির বসের ওয়াইফ, তাই সে যেভাবে খুশি সেভাবে কথা বলার অধিকার রাখে। আর সেই মহিলাকে বলে বেশি সিন ক্রিয়েট না করে নিজের দোষটা স্বীকার করে নিতে। ঠিক তখনই রোজেল তার বউয়ের কথায় সাই দিয়ে বলে হ্যাঁ ওই আমার একমাত্র বউ। এদিকে তাদের দুজনের এমন বন্ডিং দেখে ফিওনার মুখ তো পুরো হিংসায় জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছিল। যাই হোক, এমি আর রোজেল দুজনে মিলে তাদের ফিক্সড ডিসিশন জানায় এটাই যে চাকরি থেকে বের করার চেয়েও তাদের জন্য একটা ওয়ান্টেড পানিশমেন্ট রেডি আছে। তাদেরকে এখন থেকে কোনো স্যালারি বা বেতন ছাড়াই কাজ করতে হবে, মানে তাকে এমন এক অপশন দেওয়া হলো যাতে সে নিজে মানসম্মান নিয়ে বিদায় হয়, নয়তো দ্বিতীয় অপশন তাকে বিনা বেতনে চাকরি করতে হবে। মহিলাটি তখন আর কিছুই করার ছিল না, সে চুপচাপ সেখান থেকে কেটে পড়ে। ওদিকে ফিওনা যখন দেখে রোজেল আর এমি একদম এক সুরে কথা বলছে, সে তখন কাজের বাহানা দিয়ে বলে চলো আর টাইম ওয়েস্ট না করে আমরা মিটিং এ ফোকাস করি। তখনই রোজেল তাকে একটা কথা মনে করিয়ে দেয় এই মিটিংটা শুধু আমাদের কোম্পানির বোর্ড মেম্বারদের জন্য রাখা হয়েছে, তাই এখানে তোমার বসার কোনোই রাইট নেই। কিন্তু ফিওনা তাও নির্লজ্জের মতো বলে যে এই মিটিংটা নাকি এমির সেই টয় প্রজেক্ট নিয়ে আর সে নিজে থেকে ডিসাইড করেছে সে এমিকে এই কাজে হেল্প করবে। রোজেল তাকে ধমকাতেই যাবে, কিন্তু সেই মুহূর্তে আমাদের এই বোকা এমি আবার হেল্প শব্দটা শুনে খুশিতে গদগদ হয়ে যায় আর ওর কথায় রাজিও হয়ে যায়। রোজেল যখন তাকে বোঝাতে চায় যে সে আসলে ফিওনাকে না চিনে ওর ফাঁদে পা দিচ্ছে, তখন এমি রোজেলকে উল্টো বলে আরে আমি তাকে খুব ভালো করেই চিনি। সত্যি বলতে এমির এই পুচকি বাচ্চাদের মতো ম্যাচুরিটি দেখে রোজেলও এক পর্যায়ে বেশ টায়ার্ড হয়ে যায়। কিন্তু এমির এই নিষ্পাপ বোকামিটাও রোজেলের আবার বেশ কিউট লাগে, কারণ এমি বোকার সাথে সাথে অনেক বেশি সরল সোজা একটা মেয়ে। এমন ইনোসেন্ট মেয়ে রোজেল আর কখনো দেখেনি। তারা দুজন যখন নিজেদের মধ্যে মিষ্টি করে রোমান্স করছিল, ফিওনা পাশে বসে জাস্ট হিংসায় মরছিল। ঠিক তখনই এক বোর্ড মেম্বার তাদের এই লাভ ম্যাচ মাঝখানেই থামিয়ে দিয়ে বলে তারা যেন মিটিংটা স্টার্ট করে দেয়। মেম্বারদের মুখে তাদের রিলেশনশিপের এই রোমান্টিক কমপ্লিমেন্ট শুনে এমির বেশ ভালোই লাগে, কিন্তু ওদিকে ফিওনা তাদের দিকে একদম বিষাক্ত লুকে তাকিয়ে ভাবছিল আমি কি এখানে শুধু অপমানিত হতে এসেছি। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই এমি নিজের অফিসের চেম্বারে পা রাখে আর সেখানে ঢুকতেই সে একদমই অবাক হয়ে যায়। সে দেখতে পায় তার অফিসের ভিতরে কোনো জিনিসই আর আগের মতো নেই। সেখানকার সেই মিষ্টি পিঙ্ক কালারটা একদম গায়েব। শুধু তাই না, তার কিউট কিউট খেলনা পুতুলগুলো আর সেখানে নেই। ঠিক তখনই ফিওনা পুরো অ্যাটিটিউড নিয়ে তার সামনে এসে জানায় যে এই পুরো চেঞ্জটা সে নিজেই করেছে। এমনকি সে এমির জন্য একদম ছোটখাটো একটা সস্তা টেবিল আর একটা প্লাস্টিকের চেয়ার সেখানে এনে রেখেছে, অথচ নিজের জন্য বেশ দামি আর লাক্সারিয়াস টেবিল সেট করেছে। সে তখন এমিকে বলে আমি তোমার ওইসব আবর্জনা ডাস্টবিনে ফেলে দিয়েছি, আর একটা হাসি দিয়ে বোঝাতে চাই যে সে অফিসটাকে কর্পোরেট আর প্রফেশনাল লুক দিতে চেয়েছে, কারণ আগে নাকি এটা দেখতে একদম বাচ্চাদের ঘরের মতো লাগছিল। এমি তখন তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে আচ্ছা পুরো কোম্পানিতে এত এত খালি কেবিন থাকতে তুমি ঠিক এই অফিসটাতে কেন আমার সাথে কাজ করতে চাইলে? তখন ফিওনা বলে আরে আমরা সবাই একসাথে মিলেমিশে একটা ফ্যামিলির মতো কাজ করব, এই জন্যই তো এই ব্যবস্থা করেছি। আসলে এই ফিওনা মনে মনে ভাবছিল ও যদি রোজেলের চোখের সামনে সারাক্ষণ আঠার মতো লেগে থাকে তাহলে রোজেল বুঝি তাকে খুব পাত্তা দিবে।
সে এমিকে আরো বলে যে সেই নাকি এই টয় প্রজেক্টের মেইন ইনভেস্টর বা পার্টনার, আর এই কারণেই সে এত দামাক দিয়ে মিটিং রুমে ঢুকেছিল। যাই হোক, এসব ঝামেলার মাঝেই এমি হঠাৎ তার টেবিলের উপর একটা বেনামি চিঠি দেখতে পায়। সেখানে লেখা ছিল, এমি, খুব তাড়াতাড়ি তোমার লাইফ শেষ হয়ে যাবে। কিন্তু আমাদের এই বলদ এমি ভাবছিল কোনো গণক বা জ্যোতিষী বোধ হয় তার কুষ্টি গুণে ওর মৃত্যুর ডেট জানিয়ে গেছে। তার মাথায় একবারের জন্য এটা আসেনি যে সে আসলে কোনো গ্যাংস্টারের টার্গেটে আছে। এসবের সত্য তার মনে একটু একটু ভয় লাগছিল যে ও সত্যি মরে যাবে কিনা। এরই মধ্যে ফিওনা তাকে জিজ্ঞেস করে রোজেল কখন আসবে। এমি তখন বিরক্ত হয়ে বলে, আমি কিভাবে জানবো, সে তো তোমার সামনেই ছিল, তাকেই তো জিজ্ঞেস করলে পারতে। আর ঠিক তখনই তার নাম নিতেই সে রুমে এসে এন্ট্রি নেয়। রুমে ঢুকেই তো রোজেল পুরো শকড হয়ে জিজ্ঞেস করে অফিসের এই অবস্থা কে করেছে। রোজেল যখন বেশ কড়া লুকে ফিওনার দিকে তাকায় যে তার বউয়ের পছন্দের এই পিঙ্ক কালারটা কে চেঞ্জ করলো, তখন এমি পিছন থেকে ফিস ফিস করে তার কানে বলে দেয় যে এই সবকিছু ফিওনার কীর্তি। ফিওনা তখন ভাবে সে বোধহয় রোজেলের একটা দুর্বল জায়গায় হাত দিয়েছে। তখন সে বেশ ভাব নিয়ে বলে সে নিজে অফিসের লুকটা চেঞ্জ করেছে যেহেতু সে এখন তার বউয়ের প্রজেক্টের পার্টনার। কিন্তু রোজেল তার মুখের উপর বলে দেয় যে সে এই চেঞ্জ মোটেও পছন্দ করেনি, আর তার এই পার্টনারশিপের কোনো দরকারই তার নেই। আর সব থেকে বড় কথা হলো সে চায় না ফিওনা তার বউয়ের আশেপাশেও ঘুরুক। কিন্তু ফিওনা ভালো করেই জানতো যে এমি একটা আস্ত বোকা মেয়ে। তাই সে রোজেলকে বলে, আরে আমার তো মনে হয় না এমির এতে কোনো প্রবলেম আছে। আর আমাদের এই হাবলা এমিও সাথে সাথে মাথা নেড়ে বলে ওঠে, হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই। তখন ফিওনা রোজেলকে তেল মারার জন্য বলে যে সে তো জানে যে সে একটু ফর্মাল আর এক্সিকিউটিভ লুক পছন্দ করে, তাই সে রোজেলের কথা ভেবে অফিসটা এভাবে গুছিয়েছে। কিন্তু রোজেল তো ছিল তার থেকে 10 গুণ বেশি স্মার্ট। সে সোজা বলে দেয়, আমার বউ যেটা পছন্দ করে আমারও সেটাই পছন্দ, তুমি আমার পারমিশন ছাড়া এসব করার কোনো অধিকারই রাখো না। সে ফিওনাকে আরো একটু অপমান করতে এমির হাত ধরে তাকে সেখান থেকে নিয়ে যায়। কিন্তু ফিওনাও তখন নির্লজ্জদের মতো তাদের পিছু নেয় আর রিকোয়েস্ট করে তাকেও যেন তাদের গাড়িতে লিফট দেওয়া হয়। সে একটা ইমোশনাল ড্রামা ক্রিয়েট করে বলে, আমি বড্ড অসহায়, আমার গাড়িটাও হঠাৎ নষ্ট হয়ে গেছে। রোজেল সাথে সাথে তার মুখের উপর না করে দিলেও আমাদের দয়ালু এমি আবার রাজি হয়ে যায়। রোজেল তখন এমির দিকে এমন এক রাগে লুকে তাকায় যেন তার মনে মনে বলতে ইচ্ছে করছিল, এমি, তুমি আসলে কার পক্ষে? সত্যি বলতে আমারও প্রশ্নটা একই ছিল। এমি হলো ঘরের শত্রু বিভীষণ। আসলে এমির ফিওনার জন্য একটু মায়াই লাগছিল যে বেচারি আজ এত অপমানিত হলো, তার গাড়িটাও নাকি নষ্ট। এমির আবার এটাও মনে হচ্ছিল যে সে যদি ফিওনাকে এভাবে অফিসে একা রেখে যায় তাহলে ফিওনার রাগের মাথায় আবার না জানি কি কি চেঞ্জ করে ফেলে। ওদিকে ফিওনা কিন্তু একটুও শুধরায়নি। সে রোজেলকে জিজ্ঞেস করে, ড্রপ করার আগে তুমি কি কিছু খেয়ে নিতে চাও? রোজেল তার কথায় একদমই পাত্তাই দেয় না। সে ডিরেক্ট এমিকে জিজ্ঞেস করে, তোমার কি খিদে পেয়েছে? ফিওনা তো প্রথমে ভেবেছিল রোজেল বুঝি তাকেই জিজ্ঞেস করছে, কিন্তু রোজেল তার ভুল ভেঙে দিয়ে পরিষ্কার করে বলে দেয় যে সে তার বউয়ের সাথে কথা বলছে। এমি তখন বলে, না, আমার একদমই খিদে পাইনি। এটা শুনে রোজেল মনে মনে হাফ ছাড়ে, যাক তাহলে ফিওনা আর তাদের সাথে ডিনারে যাওয়ার সুযোগ পাবে না। সে যখনই এমিকে নিয়ে সেখান থেকে যেতে যাবে ফিওনা তখন একদম সস্তা ইমোশনাল ব্ল্যাকমেল শুরু করে দেয় আর বলে, কিন্তু আমার তো খুব খিদে পেয়েছে। রোজেল তখন তার দিকে তাকিয়ে একদম কোল্ড টোনে বলে, তাতে আমার একটুও বয়ে যায়নি। কিন্তু আমাদের এমি, যে কিনা নিজে থেকে সবসময় বাঁশ খেতে ভালোবাসে, তার আবারও ফিওনার জন্য কষ্ট হয়। সে রোজেলকে কনভিন্স করার চেষ্টা করে যাতে তারা সবাই একসাথে ডিনার করে, কিন্তু রোজেল এইবার তার কোনো কথা না শুনে তার হাত ধরে টেনে এখান থেকে নিয়ে চলে যেতে চায়। বাড়ি ফেরার পর রোজেল মিটিং রুমে ফিওনার সে ওভার কনফিডেন্সের কথাই ভাবছিল। সে তখন এমিকে জিজ্ঞেস করে, অফিসে তার সাথে কাজ করতে তোমার কি সত্যিই কোনো প্রবলেম হচ্ছে না? এমি বলে, না, সে তো ভালোই আছে। যদিও তার পুতুলগুলো ফেলে দেওয়ার জন্য সে মনে মনে ফিওনার প্রতি বেশ চটেছিল, তবুও সে রোজেলকে বোঝায় যে ফিওনার এই পার্টনারশিপ যদি তাদের বিজনেসকে আরো প্রফেশনাল বানাতে সাহায্য করে তবে ফিওনাকে নিয়ে তার কোনো আপত্তি নেই। রোজেল তখন এমির দিকে তাকিয়ে জানতে চায় যে আজ অফিসে সে কিসের এত গভীর চিন্তা করছিল। এখন এমি তো আর লজ্জায় রোজেলের মুখের উপর বলতে পারছিল না যে সে আসলে ভাবছিল যে সে রোজেলকে ভালোবেসে ফেলেছে কিনা। তাই সে পরের সেকেন্ডেই একটা গল্প বানিয়ে তাকে বলতে শুরু করে। সে বলে, আরে আমি আসলে ফিলিপাইনের ফিউচার বা ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত ছিলাম, মানে সে দেশের চিন্তায় মগ্ন ছিল। পরের দিন অফিসে ফিওনা এমির সাথে এমন বিহেভ করছিল যেন এমি তার কোনো পার্সোনাল চাকর। সে এমির বানানো পুতুলের ডিজাইনগুলো দেখে একদমই নাক ছিটকাচ্ছিল। সে এমিকে ডিমোটিভেট করার জন্য বলে, আমি যদি কোনো কাস্টমার হতাম তাহলে এই ফালতু ডিজাইন জীবনেও কিনতাম না। এমি তখন তার মুখের ওপর
জবাব দেয় আর বলে ভালো কথা, কারণ তুমি তো আমাদের কাস্টমার নও। এরপর এমি যখন রোজেলকে তার ডিজাইন করা পুতুলগুলো দেখায়, রোজেলের সেগুলো খুব ভালো লাগে, কারণ সেগুলো মিষ্টি পিঙ্ক কালারের আর দেখতে ভীষণ কিউট ছিল। এদিকে আমাদের এই কচ্ছপ ফিওনা তার নিজের মতো কুৎসিত আর ডার্ক কিছু পুতুলের ডিজাইন দেখায়, যেগুলোর গায়ে কালো রঙের ফ্রক বা ড্রেস পরানো ছিল। এটা দেখে এমি তাকে একটু চেয়ার আপ করার জন্য ভুলবশত বলে ফেলে, বাহ, তোমার পুতুলগুলো দেখতে একদম হ্যালোইন পার্টির ভূতের মতো লাগছে। কিন্তু ফিওনা তো এমনিতেই বাঁকা মনের মানুষ, সে ভাবে এমি বুঝি তাকে ইনসাল্ট করেছে। শেষমেশ রোজেল কোনো পক্ষপাতিত্ব না করে এমির কিউট ডিজাইনগুলোকেই ফাইনাল সিলেক্ট করে। এরপর আমরা দেখতে পাই এমি যাতে মন খারাপ না করে সেজন্য রোজেল তার সে আগের পিঙ্ক কালারের অফিস চেয়ার ব্যাকগ্রাউন্ড আর পুতুলগুলো সব ফিরিয়ে এনেছিল। ঠিক সেই সময় এমির ফোনে আরেকটা মেসেজ আসে, যেখানে লেখা ছিল, সময় ফুরিয়ে যাওয়ার আগে তোমার মায়ের সাথে যতটা পারো বেশি টাইম স্পেন্ড করো। কিন্তু আমাদের এই আলু ভাতে মেয়েটি এটাকে কোনো হুমকি না মনে করে উল্টো ভাবছিল এটা বুঝি তার আজকের রাশিফল। তাই সে সেই আননোন নাম্বারে থ্যাঙ্কস মেসেজ পাঠায় আর বলে, আমার রাশিফলের এত সুন্দর খোঁজ খবর নেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ। এদিকে ফিওনা তখন বেশ ন্যাকা সুরে রোজেলকে জিজ্ঞেস করে সে দুপুরে কি খাবে। রোজেল তার মুখে চুলকানি দিয়ে ডিরেক্ট না করে দেয় আর জানায় যে সে আর তার বউ আজ এমির মায়ের হাতের রান্না খেতে তাদের বাড়ি যাচ্ছে। আর এই ব্যাপারে জানতে পেরে এমি অনেক বেশি খুশি হয়ে যায়। এদিকে হিংসুটে ফিওনা তাদের যাওয়ার সময় কেমন একটা লুকে তাকায় আর বলে এনজয় করো, যেন সে মনে মনে তাদের অমঙ্গলই কামনা করছিল। তারা সত্যি এমির মায়ের দোকানে গিয়ে পৌঁছায়, কিন্তু সেখানে আজ প্রচন্ড কাস্টমারের ভিড় ছিল। এমি তখন একদম আগ বাড়িয়ে তার মাকে বলে দেয় যে আজ রোজেলও তাকে কাজে হেল্প করবে। এটা শুনে রোজেল তার দিকে এমন লুকে তাকায় যেন সে বলতে চাইছিল, আমার এত বড় মাফিয়া ডন ভাইবটাই তুমি এক সেকেন্ডে ধুলোয় মিশিয়ে দিলে। সে নিরুপায় হয়ে একটা বাঁকা মুখ বানিয়ে বারবিকিউ দোকানে বাতাস করতে বসে যায়। এদিকে এমি কাস্টমারের টানার জন্য তাদেরকে নানা রকম অফার দিতে থাকে, যা দেখে তার মাও বেশ খুশি হয়। সত্যি বলতে তাদের উপস্থিতি তার মায়ের জন্য বেশ লাকি ছিল। কাজ করতে করতে পুরো রাত হয়ে যায়, তাও কাস্টমার যেন শেষই হচ্ছিল না। বেচারা রোজেল পুরো বাবুর্চি সেজে এক নাগারে বাতাস করেই যাচ্ছিল। আরেকটা কাস্টমার গেলে আরেকটা আসছিল, একেবারে হাড় ভাঙা খাটুনি। এর মাঝে এক কাস্টমার এসে আবার অর্ডার লেট হওয়ার জন্য এমিকে যাচ্ছে তাই শুনিয়ে দেয়। শুধু তাই না, সায়রা আর তার ফ্রেন্ডরা যখন সেখান দিয়ে যাচ্ছিল তারা তো নিজেদের চোখে বিশ্বাস করতে পারছিল না যে আস্ত এক মাফিয়া কিং এভাবে দাঁড়িয়ে কাবাবে বাতাস করছে। রাতে বাড়ি ফিরে তারা যখন চ্যাট করছিল তখন রোজেল তাকে জিজ্ঞেস করে তার কাছে ইদানিং কোনো হুমকি বা থ্রেট এসেছে কিনা। এমি বলে না, তেমন কিছু তো হয়নি, কারণ সে তো সেসব থ্রেট মেসেজকে রাশিফল ভেবে বসেছিল। ঠিক তখনই তার মেইলে একটা অদ্ভুত মেসেজ আসে যে খুব তাড়াতাড়ি তার মা রোমেরোকে খতম করে দেওয়া হবে। এমন একটা সময়ও এমি আগের মতোই গাধামি করছিল। সে ভাবছিল রোজেল বুঝি তার সাথে কোনো একটা প্র্যাঙ্ক করছে, তাই সে সেটাতে পাত্তা না দিয়ে আরামসে ঘুমিয়ে পড়ে। পরের দিন অফিসে ফিওনা আবারও শয়তানি করার চেষ্টা করে। সে রোজেলকে বলে তার সাথে পার্সোনালি একটা কথা আছে। রোজেল তখন তার বউ এমির দিকে তাকায়, মানে সে যদি না করে সে কথাই বলবে না। কিন্তু আমাদের এমি তার হাজবেন্ডের উপর পুরো ট্রাস্ট রেখে মাথা নেড়ে পারমিশন দিয়ে দেয়। এদিকে এমি তার ফ্রেন্ড কাইলাকে ফোন করে। একটু মনে করিয়ে দেই, কাইলার বাবা কিন্তু তাকে এমির থেকে দূরে থাকার ওয়ার্নিং দিয়েছিল, তাই কাইলা তার বাবার আড়ালে খুব তাড়াতাড়ি এমির সাথে কথা শেষ করার চেষ্টা করছিল। এক পর্যায়ে সে জানতে পারে যে এমি একটা নতুন খেলনার প্রজেক্ট স্টার্ট করেছে। এমি তাকে তাদের উদ্বোধনী অনুষ্ঠানে আসার ইনভিটেশন দিলে কাইলা জানায় যে বিজনেসের খাতিরে সে আর তার বাবা ডেফিনেটলি সেখানে যাবে। এরপর তার ক্লাস আছে বলে সে তাড়াহুড়া করে ফোনটা কেটে দেয়, যদিও সে তখন বাড়িতেই ছিল। আর আমাদের বলদ এমি তখন ভাবছিল তার মা আর কাইলার সিঙ্গেল বাবাকে যদি একসাথে মিলিয়ে দেওয়া যায় তবে ব্যাপারটা কেমন হবে। অন্যদিকে আমরা দেখতে পাই ফিওনা কথা জাল বুনে রোজেলকে ইমপ্রেস করার ট্রাই করছিল। সে বলে তাদের নিজেদের পুরনো রিলেশনশিপ নিয়ে একবার কথা বলা দরকার, কিন্তু রোজেল তাকে স্ট্রেট ওয়ার্নিং দিয়ে জানিয়ে দেয় যে তোমার আর আমার নাম যেন কোনোদিনও এক লাইনে না আসে। তখন ফিওনা ইমোশনাল কার্ড খেলে বলে যে সে কোনোদিনও তার ক্ষতি করার কথা ভাবেওনি। সে এক আজব গল্প শোনাতে থাকে, যেখানে একদল অচেনা লোক নাকি তাকে কিডন্যাপ করে হুমকি দিয়েছিল যে তাকে রোজেলের লাইফে ঢুকে তার বিশ্বাস জিততে হবে, তারপর তার সব টাকা মেরে দিয়ে তার মন ভেঙে দিতে হবে। কিন্তু সে নাকি রোজেলকে ভালোবেসে ফেলেছিল, তাই সে এই কাজ করতে না পেরে তার লাইফ থেকে দূরে সরে গিয়েছিল, আর এর জন্য সে তার কাছে মাফ চায়। কিন্তু রোজেল তার এই সস্তা গল্প শুনে বলে তুমি যদি ভেবে থাকো আমি তোমার উপর দয়া দেখাবো তবে তুমি ভুল ভাবছো। এটা বলে সে সেখান
থেকে চলে যেতে নেয়। তখন ফিওনা তার হাত ধরে কান্নাকাটি শুরু করে দেয় আর বলে সে রোজেলকে ছাড়া কিচ্ছু বোঝে না। রোজেল বিরক্ত হয়ে তাকে তার লাইফ থেকে গেট আউট বলে দেয়। ফিওনা তখন হিংসায় জ্বলে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি সেই এমিকে আমার চেয়েও বেশি ভালোবাসো? তার এইসব ভুল ভ্রান্তি ভাঙানোর জন্য রোজেল তার মুখের উপর বলে দেয় যে এমির সাথে তোমার কোনো তুলনাই হয় না। আমি আমার বউকে ভালোবাসি আর তুমি আমার কাছে জাস্ট কিচ্ছু না। যে কোনো মেয়েরই এই কথা শোনার পর নিজের আত্মসম্মান নিয়ে সেখান থেকে চলে যাওয়া উচিত ছিল, কিন্তু এই মেয়ে তো আঠার মতো লেপটে ছিল। সে উল্টো রোজেলকে থ্রেট দিয়ে বলে, আমি যদি এই এমিকে বলে দেই যে তুমি একজন মাফিয়া ডন, সে কি কোনোদিন একজন ক্রিমিনালকে নিজের হাজবেন্ড হিসেবে মেনে নিবে? এটা শুনে রোজেল তখন তার গলা চেপে ধরে আর তাকে একটা লাস্ট ওয়ার্নিং দিয়ে বলে, আমার বউয়ের কানে যদি একটা শব্দও যায় আমি তোমাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিব। এত কিছুর পরও ফিওনা দমে যাওয়ার পাত্রী ছিল না। সে আরো বেশি রোজেলের ক্লোজ আসার চেষ্টা করে আর ঠিক এই মুহূর্তেই রুমে এন্ট্রি নেয় আমাদের এমি। ভিতরের এই অবস্থা দেখে এমি খুব শান্তভাবে রিয়াক্ট করে আর বলে, আই এম সরি, আমি মনে হয় ভুল সময়ে এখানে চলে এসেছি। রোজেল তখন তাকে বোঝানোর জন্য তার দিকে এগোতে গেলে এমি তার কোনো কথা শুনতেই রাজি হয় না। সে ফিওনার সেই সস্তা নাটকটাকে সত্যি বলে ধরে নেয় আর সেখান থেকে চলে যায়। সে সবাইকে বিশ্বাস করলে রোজেলের কোনো কথাই শুনতে চাইছিল না আর তাদের চ্যাপ্টার সেখানে ক্লোজ করে দিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে ফিওনা মনে মনে মহা খুশি যে সে বুঝি এবার রোজেলকে পেয়েই গেছে। এদিকে একা থাকার সময় এমি নিজের মনের এই অদ্ভুত কষ্টটা কিছুতেই বুঝে উঠতে পারছিল না, কেন তার ভিতরটা এতটা পুড়ছে। সে নিজের উপরেই রেগে যাচ্ছিল কারণ তার নিষ্পাপ মনটা কিছুতেই মেনে নিতে পারছিল না যে সে কেন অন্য একজন মানুষকে এতটা হিংসে করছে। ঠিক তখনই সেই ফিওনা ইচ্ছে করে এমির গায়ে ধাক্কা দিয়ে তার সামনে এসে দাঁড়ায়। সে সরাসরি এমিকে বোকা বলে তাচ্ছিল্য করে। এই প্রথম এমি বুঝতে পারে যে এই মেয়েটা তাকে ওপেন চ্যালেঞ্জ করছে। ফিওনা এক নাগারে তার দিকে তাকিয়ে একটা কুটিল হাসি দিতে থাকে আর তাকে বারবার বোকা প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু কথায় আছে না, সবুরে মেওয়া ফলে, কিন্তু দর্জের ভাত ভাঙলে বিপদ। আমাদের এমি আর নিজের রাগ ধরে রাখতে পারে না। সে সোজা এবার ফিওনার উপর অ্যাটাক করে আর তাকে উত্তম মধ্যম ধোলাই দেয়। আর এরই মধ্যে দিয়ে এই এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। পরের এপিসোডটা কিন্তু অনেক বেশি ধামাকাদার হতে চলেছে। পরের পর্বে আমরা দেখব এমি তার নতুন খেলনার প্রজেক্টটা সাকসেসফুলি লঞ্চ করবে এবং বড় বড় সব থেকে তার কাছে প্রচুর অর্ডার আসতে শুরু করবে, কিন্তু এদিকে সে রোজেলকে একদমই পাত্তাই দিবে না। সে তাকে পুরোপুরি ইগনোর করা শুরু করবে। রোজেল তাকে মানানোর জন্য আপ্রাণ চেষ্টা করবে, কিন্তু এমি তার কোনো কথাই শুনবে না। এমনকি রোজেল যখন তার জন্য নিজে রান্না করতে যাবে এমি তার উপর চিৎকার করবে আর বলবে যে সে তার লাইফে কোনো চয়েসই রাখেনি। এমিও তখন কনফেস করবে যে সে শুধু এমিকেই ভালোবাসে আর শেষমেশ এমিও তাকে মেনে নিবে। কিন্তু কয়েকদিন পরে হঠাৎ করে এমির মুড সুইং করবে আর সে খুব খিটখিটে স্বভাবের হয়ে যাবে। তার সামনে সে যাকে পাবে তাকেই তার পিটাতে ইচ্ছে করবে। তার এই পাগলামি দেখে তার নিজেরই ডাউট হবে যে সে মেবি প্রেগনেন্ট বা মা হতে চলেছে। যাই হোক, পরের পর্বে অনেক বেশি পাগলামি হতে চলেছে। আর এটি একটি ফিলিপাইন ড্রামা হওয়ার কারণে অন্য সব ফিলিপাইন ড্রামার মতো এটিরও সপ্তাহে মাত্র একটি পর্ব আসে, তাই পরবর্তী নতুন পার্টির জন্য একটু ধৈর্য ধরতে হবে। আর কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের এই পার্টটা কেমন লাগলো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।